সুপ্রিয় দর্শক, স্টুডিওতে আজ আমাদের সঙ্গে রয়েছেন এ সময়ের একজন আলোচিত রাজনীতিক, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান। তার সঙ্গে আমরা কথা বলবো দেশের সমসাময়িক রাজনীতি, তার সাংগঠনিক ও উন্নয়ন ভাবনা নিয়ে। সামনে নির্বাচন, স্বাভাবিকভাবেই সরকারের 5 বছরের শাসন, নির্বাচন পরিকল্পনা, জোটের রাজনীতি, 4 দলীয় জোট সম্প্রসারণ, 14 দলের সংস্কার, দাবি আন্দোলন, জনগণের আশা প্রত্যাশা, অভিযোগ, এসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো তার সঙ্গে খোলামেলা। 2001 সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট 2/3 বেশি আসনে বিরাট বিজয়ের পেছনে তারেক রহমানের ভূমিকা বা অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তার স্বীকৃতি দিয়ে 2002 সালের জুনে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। সেই থেকে দলকে বিশেষ করে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার কাজ করছেন তিনি। জনাব তারেক রহমান, স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। তারেক রহমান, আমরা আপনাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে সাধারণ মানুষের মাঝে এবং এমনকি কূটনৈতিক পাড়াতেও বিদেশিদের মাঝেও অনেক আগ্রহ রয়েছে। এসব বিষয়ে আমরা আজ আপনার সঙ্গে খোলামেলা কথা বলার চেষ্টা করব। সবার আগে জানতে চাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি, আপনাদের দয়া ইনশাল্লাহ ভালো আছি। আপনাদের দল এবং 4 দলীয় জোট এখন ক্ষমতার শেষ সময়, প্রায় 5 বছর অতিক্রম হতে চলল। বিরোধী দল দাবি করছে যে আপনাদের পায়ের নিচে মাটি নেই। এই সময় ভালো আছেন কি করে বলছেন? ওটা তো বিরোধী দল বলছে পায়ের তলায় মাটি নেই, আমরা তো বলছি না। এটা তো ভোটে দেখা যাবে কার পায়ের তলায় মাটি আছে কি নেই। আপনার বিরোধী দলের বক্তব্য, তারা তো বিরোধী দল বলবে, এর কোনো ভিত্তি নেই বলছেন। যেহেতু আমার বিরোধী দল বলছে পায়ের তলায় মাটি নেই, আমি তো বলবো এর ভিত্তি নেই। যেহেতু আমি তার বিরোধী দল, আমি বলবো এর ভিত্তি নেই। এটাকে আপনারা কি কোনো পজিটিভ ভাবে দেখার কোনো বিষয় নেই যে আপনাদের সরকার পরিচালনার ক্ষেত্রে মাটি সরে যাওয়ার মতো কোনো অবস্থা তৈরি হয়েছে বলে আপনারা বিশ্বাস করেন না? অফকোর্স নট, ডেফিনেটলি নট। আপনি জোট সম্প্রসারণের ক্ষেত্রে আপনাকে আমরা গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখছি সাম্প্রতিক সময়ে। জোটের সম্প্রসারণের পথে কতদূর অগ্রসর হলেন? এটা তো সেদিনও বলেছি সাংবাদিকদের কাছে, সেদিনও বলেছি যে এখানে আমার দল আছেন, দলের চেয়ারপারসন আছেন, দলের মহাসচিব আছেন, অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের জোটের অন্যান্য শরিক দল আছেন। এটা এখন তাদের পর্যায়ে আলাপ হবে, আলোচনা হবে, ফাইনালি তারপরে ডিসিশন হবে কবে, কখন, কিভাবে জিনিসটা ফর্মালাইজ হবে বা ফর্মালি অনুষ্ঠিত হবে। পত্রপত্রিকায় দেখা যাচ্ছে যে এরশাদ সাহেব যদি আপনাদের 4 দলীয় জোটে যোগ দেন তাহলে তার কিছু শর্ত থাকতে পারে বা রয়েছেও হয়তো। সেসব ক্ষেত্রে আপনার কি মনে হয় তাকে রাষ্ট্রপতির পদ দেয়া কিংবা তার উপর থেকে মামলাগুলো তুলে নেওয়া, তাকে একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ সিটস তাকে নির্বাচনে দেওয়া, সেটা কতটা সম্ভব হবে আপনাদের পক্ষে? আমার সাথে যেগুলো আলাপ হয়েছে সেগুলো হচ্ছে স্বাভাবিকভাবেই কিছু কিছু আসন নিয়ে, নর্মালি যেটা হয়। অন্য কিছু বিষয় থাকতে পারে, আপনি যেগুলো উল্লেখ করলেন সেই বিষয়গুলো সম্পর্কে আমি পরিষ্কার নই। আমার সাথে এমন কোনো কিছু আলাপ হয়নি। তাহলে কিসের ভিত্তিতে জোট সম্প্রসারণের ক্ষেত্রে তার শর্ত নেই, এটা কি আপনি বলতে চান? না, আমি তো সেটা বলতে চাই না। আমি তো বললামই আমার সাথে যেগুলো আলাপ হয়েছে, ন্যাচারালি তারাও একটা রাজনৈতিক দল, তাদেরও দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক অবস্থান। যেহেতু সংসদীয় পদ্ধতি, আমাদের সংসদীয় পদ্ধতির ভিত্তিতে আছে, তার ভিত্তিতেই বিভিন্ন সিট নিয়ে আলোচনা হয়েছে। একটু আগেই আমি বলেছি যে আমাদের দলের পলিসি মেকার যারা আছেন তারা আছেন, আমাদের অন্য শরিক জোট আছেন, আমার এই বিষয়গুলো হয়তো সেখানে আলাপ হবে। এটা আমার পর্যায়ে আলাপ হয়নি। আপনি কোন কোন বিষয়ের উপর এমফাসিস করেছেন আলোচনা বেসিক্যালি? ওয়েল, ন্যাচারালি এটা তো আমি ইন ডিটেল আমার পক্ষে বলা সম্ভব না, যেহেতু আমার দল এখনো অফিসিয়ালি বলেননি। আমি তো এটা বলবো না, বলতে পারি না। আপনি রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে এখন যে এরশাদ ইজ অ্যান আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার ইন পলিটিক্স। আপনারা তাকে কতটা বিশ্বাস করতে পারছেন? ওয়েল, একমাত্র পৃথিবীতে তো আল্লাহ ছাড়া কেউ কোনো কিছুর গ্যারান্টি দিতে পারেন না। কেউ পারে না কোনো কিছুর গ্যারান্টি দিতে। তো কোনো কিছু ইজ নট গ্যারান্টেড। যেমন আজকে কোন পত্রিকায় দেখলাম যে এই সময় যে বৃষ্টি হওয়ার কথা সেই বৃষ্টি হচ্ছে না। সো এটাও তো আনপ্রেডিক্টেবল।
ব্যাপারটা এরকম। তা মোটামুটি আপনারা আপনার জোটের যারা এরা কি কৌশলগতভাবে আপনাদের জোটের সঙ্গী হবে, অথবা আপনারা তাদেরকে, আপনি এর আগে বলেছেন যে আপনি বন্ধুর সংখ্যা বাড়াতে চান, তাদেরকে কি আপনি বন্ধু হিসেবে চিহ্নিত করতে চান, নাকি তারা কৌশলগত অংশীদার? কোন কোন দৃষ্টিতে আপনি তাদের দেখছেন? ওয়েল, বন্ধুরা ছোট্ট শব্দ হলো, বন্ধুর অর্থ কিন্তু আমি মনে করি অনেক বড়, এবং যেহেতু এটার মধ্যে কৌশল হতে পারে, এসে আপনি নিজেও বলেছেন কিছু ক্ষেত্রে রাজনৈতিক আদর্শগতভাবে বাংলাদেশি জাতীয়তাবাদে ওনারা বিশ্বাস করেন, এটা তো একটা বড় মিল আমাদের সাথে। আপনারা 14 দলের কোন কোন শরিকের সঙ্গেও শোনা যাচ্ছে যে আপনাদের 4 দলীয় জোটে তারা যোগ দিতে পারেন, এরকম একটা সম্ভাবনার কথা শোনা গেছে। সেরকম আপনি কি আমাদের কোনো ধারণা দিতে পারেন এই ব্যাপারে? প্রশ্নটা যেটা করলেন, সবকিছুর একটা সময় থাকে। বর্ষার সময় বৃষ্টি হয়, শীতের সময় শীত পড়ে, গরমের সময় গরম হয়, আমের সময় আম পাকে, লিচুর সময় লিচু হয়। এই প্রশ্নটার যখন সময় আসবে তখন উত্তর দেব। সেটা কি আমরা তত্ত্বাবধায়ক সরকারের সময় বা তার আগে কি সেরকম কিছু ওয়েল, আই ডোন্ট নো। আপনি কি এড়িয়ে যেতে চাইছেন? তাই কি মনে হচ্ছে না? আপনি আপনি সবসময় বলে থাকেন যে আপনি সরকারের কোনো অংশ নন। আপনি অবশ্যই। আপনার 4 দলীয় জোটের একটি গুরুত্বপূর্ণ দল বিএনপি, এবং এই জোটটি তাদের ক্ষমতার প্রায় শেষ সময়ে এসে পৌঁছেছে। এর মধ্যে আপনারা অনেক নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, আপনাদের সময়ও এখন শেষ, এবং এই সময়ের মধ্যে আপনার কতটা আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি, আপনাদের যে ইশতেহারের যে কথাগুলো ছিল, জনগণের কাছে যে কমিটমেন্টগুলো ছিল, সেগুলো কতটা আপনারা কত ভাগ আপনারা পূরণ করতে পেরেছেন আপনার মূল্যায়ন? আমি এই যে ক বছর রাজনীতির সাথে আছি, তারপরে রাজনৈতিক আমার সংগঠনের কারণেই হোক, দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি গিয়েছি, সবকিছু দেখে আমার মনে হচ্ছে যদি 2-3 কোটি জনসংখ্যা হতো এই দেশের জনসংখ্যার পরিমাণ, তাহলে বোধহয় ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ওয়েলফেয়ার স্টেট সম্ভব ছিল এটা। তো সকল কিছু আমাদেরকে বিবেচনা করতে হবে, কিন্তু শুধু রাজনৈতিক, যদি ইফ উই মিন রিয়েলি বিজনেস, মানে যদি সত্যিকার অর্থে বলতে হয়, তাহলে বলতে হবে সকল কিছু বিবেচনা করতে হবে। আমার 14 কোটি অফিসিয়ালি হলেও আমার মনে হয় 14 কোটির বেশ কিছু বেশিই হবে দেশের জনসংখ্যা এই মুহূর্তে। উত্তরটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপর আমি সময় নিচ্ছি, বেশিই হবে। প্রতি বছর না হলে এভরি অল্টারনেট ইয়ারে বন্যা হয় আমাদের, অন্য ছোটখাটো প্রাকৃতিক দুর্যোগ থাকে, এছাড়াও বেশ বহু সমস্যা আমাদের আছে। সকল কিছু যদি বিবেচনা করতে হয়, শুধু চিপ রাজনৈতিক সস্তা রাজনৈতিক বক্তৃতার জন্য হয়তো অনেক কিছু বলা সম্ভব হয়, তবে সকল কিছু যদি বিবেচনা করতে হয়, আমি মনে করি আমার দল এবং আমাদের জোট গত প্রায় 5 বছরে আমরা এলাকা ভিত্তিক ভাবে স্বাভাবিক ইলেকশনের আগে দিয়ে আমার দলের প্রার্থীরা, আমাদের জোটের প্রার্থীরা বিভিন্ন এলাকার উন্নয়ন সম্পর্কে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইফ নট অল, সবগুলো সম্ভব না, বাস্তবে এটা সম্ভব না। আমরা চেষ্টা করেছি সরকারের দেশের রিসোর্সের তে সামঞ্জস্য রেখে অনেকগুলো কাজ করার। এটা হচ্ছে, আপনি আমাদের বড় মানে মেজর সাকসেস গুলো সম্পর্কে একটু ধারণা দিন। আমি আসছি ওটাতে। আমি প্রথমে এরিয়া ওয়াইজ, কনস্টিটিউয়েন্সি ওয়াইজ বললাম অনেকগুলো। আমাদের যেরকম মেইনলি যেটা রাজনীতি করতে গিয়ে আমি দেখেছি যে আমাদের সাধারণত কনস্টিটিউয়েন্সিগুলোতে, নির্বাচনী এলাকাগুলোতে মেইনলি যে সকল দাবি থাকে সাধারণ মানুষের বলেন, দলীয় নেতাকর্মীদের, যেটা এলাকার উন্নয়ন বলতে যেগুলো বলে, মোস্টলি থাকে ইনফ্রাস্ট্রাকচার, অ্যান্ড দ্যাট ইজ রোড কমিউনিকেশন, ইলেকট্রিফিকেশন, টেলিকমিউনিকেশন, অ্যান্ড আপনার আর একটা থাকে এডুকেশন, সাথে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মুসলমানদের জন্য মসজিদ মাদ্রাসা, হিন্দুদের জন্য মন্দির বা অন্য ধর্মের যেগুলো প্রতিষ্ঠান আছে, এগুলোর কিছু সংস্কার, যেটাকে বলে অনেক সময় নষ্ট হয়ে যায়, ভেঙে টেঙে যায়, ওগুলো ঠিক করা। বেসিক্যালি এই জিনিসগুলো থাকে। এটা আমরা চেষ্টা করেছি প্রায় সকল জায়গায় যতটুকু সম্ভব করার জন্য। ওভারঅল যদি দেশের প্রেক্ষাপটে বলেন, সামগ্রিকভাবে বিগত নির্বাচনের আগে আমি যেটা ফিল করেছি, দেখেছি,
বিগত নির্বাচনে, লাস্ট নির্বাচনের আগে ওভারঅল দেশের মানুষের কাছে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি একটা ছিল যে টেরোরিজম যেভাবে, সেটা পলিটিক্যাল হোক বা যেভাবেই হোক, বিভিন্নভাবে রাজনৈতিক ছত্রছায়া হোক, এর বাইরে হোক, যেভাবে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ প্রায় সকল জায়গায়, কিছু কিছু ক্ষেত্রে কতগুলো জায়গায় যেভাবে সারা দেশে গেড়ে বসেছিল, এটার থেকে মানুষ পরিত্রাণ পেতে চেয়েছিল। আমরা সরকার গঠন করার পরেও বেশ কিছুদিন কন্টিনিউ ছিল, জিনিসটা যে ছিল না তা না। সেটা রাজনৈতিক সহিংসতা বলা যায়। সকল কিছু রাজনৈতিক, সামাজিক সকল কিছু মিলিয়ে ছিল। একটা উসিলা লাগে রাজনীতি, কিন্তু বিভিন্নভাবেই সেটা ছিল। তো যে কোনো একটা জিনিসই কিন্তু খারাপ জিনিসকে ঠিক করে কন্ট্রোলে আনতে সময় লাগে। আপনি একটা ব্রিজ বানাতে, ধরেন 300 ফিটের একটা ব্রিজ বানাতে ইট টেকস অ্যাবাউট 2 years টু বিল্ড, কিন্তু ভাঙতে হয়তো 24 ঘন্টার সময়ও লাগে না একটা ব্রিজ। যদি আপনি ডিনামাইট দিয়ে ভাঙেন তাহলে তো 10 মিনিটেই ভেঙে ফেলা যায়। তো যে কোনো একটা জিনিস যেটা নষ্ট হতে থাকে, এটাকে ধরে উঠিয়ে ভালো জায়গায় আবার ফিরে নিয়ে আসতে পরিশ্রমের প্রয়োজন, সময়ের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন। সেক্ষেত্রে আমি বলবো 100% আমি বলবো না, 100% সম্ভব না বাস্তবতার নিরিখে সবকিছু। আমাদের দেশে যে রিসোর্স আছে, আইন শৃঙ্খলা বাহিনীর যে রিসোর্স আছে, সরকারের যে রিসোর্স আছে, সবকিছু মিলিয়ে, দেশের যে অবকাঠামোগত অবস্থা, সবকিছু মিলিয়ে আল্লাহর রহমতে বহুলাংশে ইনশাল্লাহ আমরা সফল হয়েছি আমি মনে করি। এটা ছিল আমাদের ফার্স্ট কমিটমেন্ট, কারণ সেই সময় নির্বাচনের আগে দিয়ে মানুষের কাছে সন্ত্রাসের কথা বলছেন। ইয়েস। কিন্তু সন্ত্রাসের আমি আপনাকে একটু ধরিয়ে দিচ্ছি যে সন্ত্রাস আপনারা সেটাকে প্রায়োরিটি দিয়ে তার মোকাবেলার কথা ভেবেছেন এবং সেই অনুযায়ী কাজ করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে আমি বলবো যে গত 2 বছর আগে থেকে দেশে যে একটি ইসলামের নামে দেশে একটি নতুন শক্তির আমরা আবির্ভাব দেখতে পেয়েছি, যেটা জঙ্গিবাদ, এবং তারা সশস্ত্রভাবে সন্ত্রাস সৃষ্টি করে দেশে ইসলাম কায়েমের কথা বলছে। তাদের ব্যাপারে আপনারা কতটা সচেতন ছিলেন? সবসময় একটা জিনিস মনে করে রাখবেন, সেটা সন্ত্রাস হোক বা যে কোনো জিনিসই হোক না কেন, কোনো ভালো জিনিসের জন্য ফাইট করতে হলে কিন্তু মানুষের সহযোগিতা, সাধারণ মানুষের, ওভারঅল মানুষের সহযোগিতা দরকার হয়, পার্টিসিপেশন দরকার হয়। আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা সরকারের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি, জোটের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে এবং সকলের কাছে একটি কথা পৌঁছে দিতে যে ইসলাম এই ধরনের জিনিস পারমিট করে না। আপনি সিম্পল একটা জিনিস ধরেন, যেখানে ইসলাম ধর্মে অলরেডি বলে দিয়েছে যে আত্মহত্যা করাই মহাপাপ, তো ইসলাম যেখানে এটা বলেছে, তার মানে ওই লোকগুলো যে কথাগুলো বলছিল অ্যাবসলিউটলি রং ইন্টারপ্রেশন করছিল তারা। সেজন্য আপনারা দেখেছেন যে আলেম সাহেবদেরকে আমরা ইনভলভ করেছিলাম মানুষকে মোটিভেট করার জন্য, যে এই ধরনের কোনো কেউ যদি কিছু জানলে ইনফরমেশন যাতে গভর্নমেন্টকে জানায়। আলেম ওলামাদেরকে আমরা ইনভলভ করেছিলাম এর মধ্যে সহযোগিতা করার জন্য। তাদের মাধ্যমে সাধারণ মানুষের সহযোগিতা সরকার চেয়েছিলেন। এই সকল কিছুর মাধ্যমেই চেষ্টা করা হয়েছিল এবং সেই জন্যই কিন্তু সফলতা, আল্লাহর মতে সফলতা পাওয়া গেছে। আপনাকে আমরা জানতে চাই যে সাধারণ মানুষ হিসেবে আপনার মতামত আমরা জানতে চাই যে এই ধরনের সম্প্রতি কিছু কনভিক্টেড জঙ্গি কে আমরা পত্রপত্রিকায় বিভিন্নভাবে দেখছি যে তাদের অভিযোগের কথা শুনছি, তাদেরকে খুব আরামায়েশে রাখা হয়েছে। আপনি কনসেপচুয়ালি এটাকে কি এগ্রি করেন কিনা যে তাদেরকে কোনো আরামায়েশে রাখার কোনো ব্যাপার আছে কিনা? দেখেন, এটা আমি বলতে পারবো না। আপনি জানেন, একজন সাংবাদিক হিসেবে হয়তো আপনার দেখার সুযোগ হতে পারে বা জানার সুযোগ হতে পারে কোথায় তাদেরকে রেখেছে বা কিভাবে রেখেছে। আমার পক্ষে কিন্তু এটা আমি এই সুযোগটা নেই বলতে পারি আমি। তবে আপনার কথা থেকে যতটুকু আমি মনে করি, ডেফিনেটলি এই ধরনের টেররিস্ট যারা, ন্যাচারালি আমি নর্মাল যারা ক্রিমিনালস আছে তাদের সাথে আমি রাখবো না। সরকার হিসেবে কিন্তু ডেফিনেটলি, মানে আমার দল যেহেতু সরকারে আছে, ডেফিনেটলি আমরা বের করার চেষ্টা করব যে এদের পিছনে কারা আছে, দেশের ভিতরেই হোক বা দেশের বাইরেই হোক। এবং এটা যখন আমি জানতে চাবো, পৃথিবীর যে কোনো দেশেই হয়, কিন্তু অন্য দেশেও বড় ধরনের কোনো টেররিস্ট ধরা পড়লে কিন্তু তাদেরকে সবসময় সেপারেটলি রাখা হয় ফর ভেরিয়াস রিজন। টেররিস্ট হলেও তার কিন্তু কিছু সিকিউরিটি থ্রেট রয়ে যায়, তারপরে তাকে আলাদা সেই জন্য রেখে দেওয়া হয়।
তাকে এদেরকে হয়তো আলাদাই রাখা হয়েছে। আমি নিজেও কয়েকদিন আগে একটা পত্রিকায় দেখেছি উপর থেকে একটা ছবি নিয়েছে যে আলাদা একটা বাড়িতে রাখা আছে। আমি তো মনে করি গভর্নমেন্ট ডিড দি কারেক্ট থিং। বাট কিন্তু এই যে তাদের অ্যাক্সেস পাওয়াটা, এটাও তো একদম তাদের সিকিউরিটি অ্যালার্ম, যে তাদের ছবি তারা যেখানে অবস্থান করছে সেখান থেকে তাদের ছবি তুলতে পারা বা তাদেরকে রিপোর্টিং করতে পারা, এই যে এই অ্যাক্সেসটা তো পাওয়ার কথা না যদি তারা সেরকম নিরাপত্তা বলের মধ্যেই থাকে। না, ছবিটা দিয়েছে যে ওই বিল্ডিং এর ছবি, সেটা আপনি হোয়াইট হাউসে ঢুকতে পারবেন না, কিন্তু হোয়াইট হাউসের বাইরে দাঁড়িয়ে তো আপনি ছবি দিব্যি তুলতে পারছেন। গ্রিলের ওপাশেই হচ্ছে হোয়াইট হাউস, আপনি তো গ্রিলের এপাশে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন না। ছবি তো দূরে থেকে তোলাই যায়। জনাব তারেক রহমান, চাঁদের থেকে পৃথিবীর ছবি তুলে ফেলতেছে এখন, এত স্ট্রং লেন্স হয়ে গেছে, তো আপনি তো এখানে দাঁড়িয়ে ওই বিল্ডিং এর ছবি তুলে ফেলছেন। সাধারণ মানুষ দ্রব্যমূল্য নিয়ে যথেষ্ট চিন্তিত। দেশে বিদ্যুতের সমস্যা বেশ প্রকট, এটা আপনি স্বীকার করবেন কিনা আমি জানি না। না করার কি আছে, আমার অফিসেও 2 বার করে ডেইলি লোডশেডিং হয়। বিদ্যুতের সমস্যা যে ছিল না, কবে ছিল না বাংলাদেশে বিদ্যুতের সমস্যা, এটা একটা ব্যাপার আছে। বিদ্যুতে আপনি শেষ নাহলে না, আপনি বলুন। আচ্ছা, বিদ্যুতের সমস্যা যেটা এই মুহূর্তে আছে, বিদ্যুতের সমস্যার পিছনেও কতগুলো প্র্যাকটিক্যাল জিনিসটা যেটা বুঝতে হবে। বাস্তবতার নিরিখে বোধহয় কিছু কিছু বিষয় বিবেচনা করা উচিত। বাংলাদেশের রাজনীতিতে নর্মালি যেটা সচরাচর হয়ে থাকে যে আমরা সবসময় অপোজিশনের ফেইলিয়ারটাকে দেখাই, তবে আমার মনে হয় বাই নাও এই 35 বছর পার হয়ে গিয়েছে, তো বাংলাদেশে মেজর রাজনৈতিক দল যারা আছে, বিএনপি বলেন, প্রেজেন্ট অপোজিশন দল বলেন, মেজর রাজনৈতিক দল যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই দেশ একবার হলেও পরিচালনা করে ফেলেছে। কাজেই আমি মনে করি হয়তো এরাই ঘুরে ফিরে দেশ পরিচালনা করবে। আজ আমার দল আছে, কালকে যদি দেশের মানুষ মনে করে যে প্রেজেন্ট অপোজিশন দলকে তারা দায়িত্ব দিতে চায়, তখন তারা আবার পরিচালনা করবে। কিছুদিন আগে ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল যে কতগুলো বিষয়ে বোধহয় আননেসেসারি রং কনসেপ্ট মানুষের মধ্যে তৈরি না করাটাই বেটার। যেমন বিদ্যুতের ব্যাপার। হ্যাঁ, বিদ্যুতের একটা জিনিস দেখেন, পেপারে দেখলাম, পত্রপত্রিকায় দেখলাম, খবরে শুনলাম যে আমেরিকা যেটা ধরা হয় যে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, কয়েকটি দেশের মধ্যে সবচেয়ে উন্নত দেশ আমেরিকা, সেখানে নিউ ইয়র্কেও পাওয়ার ক্রাইসিস চলছে তাদের। আচ্ছা, তারপরে ইভেন আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে, দিল্লিতে বোধহয় পাওয়ার ক্রাইসিস চলছে তাদের, খুঁজলে আরো পাওয়া যাবে এরকম। এনার্জির দাম বাড়ার সাথে সাথে, পেট্রোলের দাম বাড়ার সাথে সাথে কিন্তু এনার্জি ক্রাইসিস কিছু হবে, এটা একটা আছে। আমাদের দেশে ধরেন যেগুলা পাওয়ার স্টেশন আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে পাওয়ার স্টেশনে একটা কোয়াইট কস্টলি ব্যাপার। পাওয়ার ক্রাইসিস, তারপরেও বাংলাদেশে যেই গভর্নমেন্টগুলো বর্তমানে আমার দল, আমাদের জোট আছে, দেশ পরিচালনা করছে, এর কদিন আগে 5 বছর আগে অন্য একটি দল ছিলেন, সবাই মিলে যদি আমরা একটা জিনিস চেষ্টা করি, আমার মনে হয় পাওয়ার ক্রাইসিসটা বহুলাংশে কন্ট্রোল করা সম্ভব। আমাদের দেশে দেখেন, আপনি সন্ধ্যার পরে পরে আপনি বাসায়ও কারেন্ট চাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি চাচ্ছেন শপিং মলগুলোতে কারেন্ট। আপনি তো এখন শপিং মলগুলোতে সারাদিন ধরেন কাস্টমার, যেটা সাধারণত অনেক সময় দোকানিরা বলে থাকেন যে দিনের বেলায় কাস্টমার কম থাকে। দিনের বেলায় যখন কাস্টমার কম থাকে তখন সে একটাই এয়ার কন্ডিশন চালাচ্ছে। সন্ধ্যার পরে যখন বাতি অর্ধেক বন্ধ করে দিচ্ছে। সন্ধ্যার পরে যখন কাস্টমার আসছে তখন সে একটার বদলে 2টো বা 3টে এয়ার কন্ডিশন চালিয়ে দিচ্ছে, কারণ কাস্টমার ঢুকছে। আচ্ছা, লাইট যেখানে অর্ধেকের বেশি বন্ধ ছিল সবগুলো লাইট জ্বলছে। এখন এট দ্য সেম টাইম গভর্নমেন্টের পক্ষে, কোন গভর্নমেন্টের পক্ষে কিন্তু সম্ভব না, এটা খামাখা একটা জোর করে কথা বললে তো হলো না, কোন গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে লন্ডনে বা টোকিওতে বা নিউ ইয়র্কে এরা সন্ধ্যার পরে দোকানপাট বন্ধ করে দিত না, চালু রাখতো তারাও। তো সেগুলো তো রিচ কান্ট্রি, রিসোর্সফুল কান্ট্রি, তারা দরকার হলে এক্সট্রা জেনারেশন সেন্টার বসিয়ে তারা এক্সট্রা পাওয়ার জেনারেট করে ওগুলোতে সাপ্লাই দিত, তাহলে কিন্তু তাদের ওখানে হতো। কিন্তু আমাদের এখানে আমি ঘরেও চাবো, এট দ্য সেম টাইম ওখানেও চাবো, সব দিকে লোড পড়ছে। তখন একটার বদলে 3টে এয়ার কন্ডিশন চলছে, 5টার বদলে 20টা বাতি জ্বালাচ্ছে, তো এগুলো তো সব কনজিউম করছে। আবার আমার অর্ধেক লোক বাড়িতে রয়ে যাচ্ছে, সেও হয়তো ফ্যান চালাচ্ছে, লাইট জ্বালাচ্ছে, এয়ার কন্ডিশন চালাচ্ছে, ফ্রিজ চলছে, টিভি চলছে, সবকিছু চলছে। তাকে আমি ইন্টারাপ্ট করি। বিষয়টা হচ্ছে যে পরিস্থিতিটাকে মোকাবেলা করা।
আপনি উদাহরণ দিচ্ছেন, কিন্তু এই বিদ্যুৎ সমস্যাটা গত 5 বছরে আপনার এই প্র্যাকটিসটা যদি আপনারা কি গড়ে তুলতে পেরেছেন কিনা, যে মানে ম্যানেজমেন্টটা, যে পাওয়ারের ক্রাইসিসের কথা বলছেন, কিন্তু এটার না, সঙ্গে 5 বছরে গড়ে তুলতে হয়তো পুরোপুরি সম্ভব হয়নি। এখানে আরেকটি ব্যাপার আছে, যে যখন আমরা এলাকায় যে গ্রামে গঞ্জে যাই তখন কিন্তু পাওয়ার একটা ব্যাপার থাকে, ইলেকট্রিসিটি চায় মানুষ। এখন রোডঘাট হয়ে গেছে, মানুষজন গ্রামে গঞ্জে থাকতে পারে, যেতে পারে, রোডঘাট হয়ে গেছে। তো আপনার এর মধ্যে আমি যতটুকু জানি গত 5 বছরে 68,000 কিলোমিটার গ্রামে গঞ্জে ইলেকট্রিসিটি লাইন তৈরি করা হয়েছে। এখানে আরেকটি ব্যাপারও আছে, কিন্তু আমি যদি আজকে আমি পাওয়ার জেনারেশন সেন্টার বসালাম, বসিয়ে আমার যা এখন রিকোয়ারমেন্ট তার থেকে বেশি পাওয়ার জেনারেট করতে পারবো, এই পরিমাণ ক্যাপাসিটি তৈরি করলাম, কিন্তু আমাকে আবারও 2 বছর ওয়েট করতে হবে, বিকজ আমার ইনফ্রাস্ট্রাকচার নাই। এই 2 বছর এই যে পয়সাটা গচ্ছা যাবে, এটা তো পাবলিক মানি গচ্ছা যাবে, লস যা হবে এটা তো পাবলিক মানি লস যাবে। তো আমাকে তো ইনফ্রাস্ট্রাকচারও তৈরি করতে হবে। কাজে ইনফ্রাস্ট্রাকচার যখন আমি তৈরি করে ফেলতে পারবো, তখন জেনারেশন সেন্টার যখন তৈরি করবো, তখন আমার লস, পাবলিক লসটা অনেক কম হবে। কাজে অনেকগুলো বিষয় কিন্তু বিবেচনা করতে হবে। বহু অপচয় হয়েছে দেশে, এখন কিন্তু কিছু কিছু মানসিকতা বদল করতে হবে। আমরা শুধু অন্য ইউরোপ আমেরিকার উদাহরণ দিলে হবে না, উদাহরণের সাথে সাথে তারা যেই কারণে তাদের পরিস্থিতি পাল্টাতে সক্ষম হয়েছে, সেগুলা থেকে কিছু কিছু বিষয় আমাদেরকে গ্রহণও করতে হবে। শুধু তো আলোচনা করে উদাহরণ দিলে হলো না। বিদ্যুৎ থেকে আমরা দ্রব্যমূল্যের প্রসঙ্গে একটু যাই। আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বর্তমানে, তার উত্তাপ কি আপনাকে স্পর্শ করেছে? কিছু তো ডেফিনেটলি করেছে। বাসায় গেলে স্ত্রী তো বলেই যে আচ্ছা এটার দাম বেড়েছে, ওটার দাম। আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করি, তো আপনারা সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন দ্রব্যমূল্য কেন, মানে জিনিসের দাম কেন বললো। আপনি একটু বলেন তো জিনিসের দাম কেন বললো? জিনিসের দাম বাড়ছে, নানা কারণ আছে। আপনি 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 বলেন না। আচ্ছা, একজন পলিটিশিয়ান হিসেবে আজকে আমি একজন সাংবাদিকের কাছে জানতে চাই, আপনি বলেন তো জিনিসের দাম কেন বাড়ছে? উৎপাদনের সমস্যা আছে, পরিবহনের সমস্যা আছে, আন্তর্জাতিকভাবে পণ্যের মূল্য বেড়ে যাচ্ছে, ইন্টারন্যাশনাল অয়েল প্রাইস বাড়ছে, নানা কারণ এটার সঙ্গে জড়িত আছে। আর তবে কি কারণ? বাজারজাতকরণের সমস্যা আছে। বাজারজাতকরণের কি সমস্যা আছে? উৎপাদনের ক্ষেত্রে ধরেন আমি জানি না, আই ওয়ান্ট টু লার্ন ফ্রম ইউ, আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ। আপনি আমাকে বলেন যে কেন বাড়ছে। ধরেন চালের কেজি এখন যদি আমি ধরে নিই 19-20 টাকা, এবারে চালের কেজি 18 থেকে 20 টাকা যদি ধরে নিই আমি, এটাকে কেন 10 টাকা করা সম্ভব না? সম্ভব নয় কেন? আমি আপনার কাছে জানতে চাচ্ছি। সেটা আপনার বাজার ব্যবস্থার উপরে নির্ভর করছে, কি উৎপাদনের উপর নির্ভর করছে। কিন্তু 10 টাকা না, 10 টাকা ধরেন, আপনার ইন্টারভিউ আমি নিচ্ছি, 10 টাকা কেজি কেন দেওয়া সম্ভব না? দেওয়া কি সম্ভব? সম্ভব নয়, কিন্তু সেটা কেন সম্ভব নয়? সম্ভব নয়, আমি তো মনে করি সম্ভব। 10 টাকা, কারণ এটা প্রতিদিনের বাজার চিত্র পাল্টে যাচ্ছে, উৎপাদন ব্যবস্থার সঙ্গে এটা সম্পৃক্ত। উৎপাদন ব্যবস্থায় কি সমস্যা? উৎপাদনে যদি আপনি প্রপারলি, যদি সার, ডিজেল, বিদ্যুৎ সেগুলো যদি আপনি প্রপারলি সরবরাহ করতে না পারেন, সেক্ষেত্রে তো উৎপাদন হ্যাম্পার হতে পারে। উৎপাদন যদি হ্যাম্পার হয়, তাহলে বাজারের দ্রব্যমূল্য তো স্বাভাবিকভাবে বাড়বে না। সার, ডিজেল, বিদ্যুৎ, এবার তো আল্লাহর রহমতে আপনার বাম্পার ফলন হয়েছে। তো যদি সার, ডিজেল, বিদ্যুৎ এগুলা যদি সরবরাহ করা সম্ভব না, তো বাম্পার ফলন হলো কেমন করে? ক্রপ বেশি হয়েছে, লাস্ট ক্রপ সিজনে ক্রপ কিন্তু বেশি হয়েছে। এক্সপেক্টেড যেটা গ্রোথ ছিল বা এক্সপেকটেশন যেটা ছিল আল্লাহর মতে তার থেকে বেশি হয়েছে। আমরা তো বলছি যে আপনার একটা রিজনেবল একটা প্রাইস, সেটা আপনি হোয়াট ইজ দি রিজনেবল প্রাইস দেন ফর এ কেজি, ফর 1 কেজি রাইস, যেটা নরমালি মানুষ খায়, আপনার 28 বা 29 যেটা আছে, 28 বা 29 যেটা আছে চালে ইরি, তো এটা ধরেন 10-12 টাকা কেজি যদি দিতে হয়, কি করা যায়, কেমন করে দেওয়া যায়? সেটা আপনার চিন্তা, কারণ আপনার দল ক্ষমতায়, আপনি সরকার, জনগণের দায়িত্ব পালন করছেন এবং জনগণের আরে কমফোর্টের কি মুশকিল, বুঝলাম তো। তো আপনার কাছ থেকে কি জানতে পারবো না? আপনার কাছ থেকে একটা জিনিস জানলে আমি গিয়ে আমার দলকে বলতে পারি, আমার দল ওটা নিয়ে চিন্তা করে, হতে পারে আপনি যদি বুদ্ধিটা বাতলে দিতে পারেন, এটা করলে দেশের মানুষ উপকৃত হবে। না, আমি তো রাজনীতিবিদ নই। আহা, রাজনীতিবিদ না, তাহলে দেশ নিয়ে তো চিন্তা করেন। রাজনীতিবিদ হলেই কি দেশ নিয়ে চিন্তা করতে হবে? সরকার তো আমি পরিচালনা করছি, ডাজন্ট ম্যাটার, সরকার আপনি প্রয়োজন, কিন্তু একটা তো উপায়, বুদ্ধি বা দেশের ভালোর জন্য তো একটা আইডিয়া তো দিতে পারেন, সেটার জন্য তো আপনারা ক্লিক রয়েছেন। করলে। হ্যাঁ, সেটার জন্য তো আপনারা রয়েছে। না না, সেটার জন্য আমরা নেই। আমরা তো ভাই আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করি। আমরা রাজনীতিবিদ যদি বলেন, রাজনীতিবিদ আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করেই তো করে। আমি তো জানতে চাচ্ছি কিভাবে সম্ভব। হ্যাঁ, সেটা আপনারা কেন, খুঁজে বের কি করবেন যে সম্ভব কি? কিভাবে জনগণের সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্যটা রাখা যায়।
না, সহনীয় পর্যায়টা হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার। সহনীয় পর্যায়টা হচ্ছে একটা আপনারা কোন কোন দৃষ্টিতে দেখছেন এই বিষয়টাকে? না, জিনিসের দাম তো আপনি যাই হোক আপনি এড়িয়ে গেলেন, আমি তখন যেরকম একটা এড়িয়ে গেলাম, আপনিও এড়িয়ে গেলেন। বিষয়টা অনেক কিছু বিবেচনা করতে হবে। আপনি বলেছেন জিনিসের দাম বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, ইট ইজ ফ্যাক্ট। যে দেশে ন্যাশনাল গ্রোথ আপনার ইকোনমিক গ্রোথ 7% হয়, জিডিপি গ্রোথ 7% হয়, সে দেশে বাড়বেই জিনিসের দাম। যেখানে একজন আগে 5 বছর আগে যেখানে মজুরি ছিল গ্রামের, ধান কাটার সময় যে মজুরি পেত, সেখানে সে পেত 60 টাকা 65 টাকা পেত, সেখানে এখন ইট ইজ অলমোস্ট ডাবল। আচ্ছা, তো এখন একই সাথে আগে আপনি বলছেন যে ধরে নিলাম যে আগে কোনো এক সময় কম ছিল, তো কম ছিল ধানের মন যখন 250-275 টাকা ছিল, তখন কিন্তু কৃষকের লসও হতো। তার মানে কৃষকের লস হচ্ছে, যে ফসলটা তৈরি করছে তার লস হচ্ছে। আপনি খুশি আছেন যে কম হচ্ছে, আপনি 14-15 টাকায় খেতে পারছেন বা কিনতে পারছেন। এখন কিন্তু সে আল্লাহর মতে 350 টাকা থেকে 400 টাকার মধ্যে, কোন কোন জায়গায় 400 টাকা প্লাসও হয়েছে, ধানের দাম বেড়েছে। কৃষক ইকোনমি কিন্তু একটা সাইক্লিক অর্ডার, এটা বুঝতে হবে। শুধু হইচই করলে হবে না। অনেক সেই দেশ স্বাধীনের পর থেকে বা তার আগে থেকে তো বাড়লো, হলো না, দাবি এগুলো তো শুনে যাচ্ছি। আমার মনে হয় ইট ইজ টাইম টু স্টার্ট থিঙ্কিং এভরিথিং ইন এ ডিফারেন্ট ওয়ে, একটু ডিফারেন্টলি সব জিনিস এখন চিন্তা করতে হবে। একই রকম পলিটিক্স বহুদিন চললো, একই রকম কথা অনেকদিন শুনলাম। তো কৃষক এই যে মজুরির যে মজুরি মানে মজুর, তার যে মজুরিটা বেড়েছে, সে শুধু তার বাড়েনি, কম বেশি কিন্তু জিডিপি গ্রোথ যেখানে 7%, তার মানে কিন্তু অন অ্যান এভারেজ প্রায় প্রত্যেকটি শ্রেণীর ইনকাম বেড়েছে। ক্ষেত্র বিশেষে বলতে পারেন আপনি কিছু কিছু জিনিসের দাম বেশি বেড়েছে। যেমন যদি ধরে নেই চিনির দাম কিছুদিন আগে বেশ বেড়েছিল। বাংলাদেশে চিনি আপনার, আমি যতটুকু জানি এর মধ্যে বাংলাদেশে চিনি প্রোডাকশন হয় নিজেরা, দেশের মধ্যে আমরা প্রোডাকশন করি 1.5 লক্ষ টনের মতন। কনজামশন বোধ হয় অ্যাবাউট 12 লক্ষ টনের মতন, অন এভারেজ প্রতি মাসে 1 লক্ষ টন কনজামশন। বাকি পুরোটা ইম্পোর্ট করে আনতে হয়। ওয়ার্ল্ড মার্কেটে চিনির দাম বেড়ে গেছে। এখন কেউ খাতির করে, বাংলাদেশ গরিব দেশ, খাতির করে কেউ কম দামে দেবে না। ওয়ার্ল্ড মার্কেটে চিনির দাম বেড়ে গেছে, ডাবল না ডাবলেরও বেশি বেড়েছে। বিশেষ করে তেলের দাম বাড়ার পরে ব্রাজিলিয়ানরা, ব্রাজিল তো বহুত চিনি হয়তো ওখানে, ওরা এখন ওই চিনি দিয়ে ওটা দিয়ে গাড়ি চালাচ্ছে তেলের বদলে তারা। তো এখন ওখান থেকে কি একটা জানি গিয়ে বের করে, তো অবভিয়াসলি চিনির দাম বাড়বে। এখন আপনার দেখার বিষয়, চিনির দামটা ওয়ার্ল্ড মার্কেট থেকে বেড়ে সবকিছু বেড়ার পরে গভর্নমেন্ট কি স্টেপ নিল। ওকে, আগে খুব সম্ভব আপনার লাস্ট বাজেটের আগে বোধহয় খুব সম্ভব আপনার চিনির উপরে বোধহয় 73 না 75% ট্যাক্স ছিল। ধরেন 1 টন চিনি যদি আমি $100 দিয়ে নিয়ে আসি, তাহলে ওটার উপরে 75% ট্যাক্স হবে, তো 75% শতাংশ, তার মানে 175 হয়ে গেল, অটোমেটিক দাম বেড়ে গেল। যখন ইন্টারন্যাশনাল মার্কেট চিনির দাম বাড়লো, তখন আমার সরকার বা প্রেজেন্ট সরকার বা জোট সরকার, যেটাই আমরা বলি প্রেজেন্টলি, গভর্নমেন্ট কি করলো, গভর্নমেন্ট তখন বাজেটে বললো যে ঠিক আছে আমরা ফ্ল্যাট রেটে চলে যাব, যেহেতু মানুষকে, আমার দেশের মানুষকে কমফোর্ট দিতে হবে। 75% থেকে গভর্নমেন্ট ফ্ল্যাট রেটে গিয়ে লাস্ট বাজেটে প্রথমে বোধহয় করলো 3,000 না 3,500, এখন বোধহয় তার থেকে একটু কম করেছে, যে যত টন চিনি আসবে টনের উপরে পার্সেন্টেজে না গিয়ে রাদার ফ্ল্যাট রেটে করে দিল। ফলে চিনির দাম কিন্তু এখন কমতে দিকে। এখন অনেক সময় পেঁয়াজ নিয়ে যুদ্ধ হয়, এমনই এক দুর্ভাগা জাতি আমরা বা দেশ, পেঁয়াজ নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায় রাজনীতির মাঠে। আমি আজ পর্যন্ত দেখলাম না আমার দেশের দলমত নির্বিশেষে, হাতে গোনা ভেরি মাইনর, যে আমার দেশের সংসদে আলাপ হতে যে আমাদের যে পেঁয়াজের কমতিটা আছে, এই কমতিটা কিভাবে মিট আপ করা যায়, এবং এই যে 5 থেকে 550 কোটি টাকার প্রায় বোধহয় আমরা পেঁয়াজ ইম্পোর্ট করি বছরে, যেই দেশের এক্সপোর্ট ভলিউম অ্যাবাউট $10 বিলিয়ন, 14-15 কোটি মানুষ, এখানে আপনি কতদিন পর্যন্ত 500-600 কোটি টাকা দিয়ে পেঁয়াজ ইম্পোর্ট করে খাওয়া এই জাতিকে বাঁচিয়ে রাখবেন? সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এখন এই যে কয়েক লক্ষ টন পেঁয়াজ যে আপনি ইম্পোর্ট করছেন, 500-600 কোটি টাকার পেঁয়াজ যে বছর ইম্পোর্ট করছেন, আপনি এইভাবে তো ইম্পোর্ট করে পারবেন না রে ভাই।
আপনাকে তো দেশের মধ্যে গ্রো করাতে হবে। ইম্পোর্ট কিছু আপনি করতে পারেন, মেজরিটি পোর্শনটা তো আপনাকে দেশে গ্রো করাতে হবে। এরকম সবকিছুর উপরই আছে। কাজেই আমার মনে হয় এখন এই যে অনেক বিষয়ে আমাদের পলিটিশিয়ানরা বলেন, বিভিন্ন বিজ্ঞ ব্যক্তিরা বলেন, আলাপ করে, আলোচনা করে, সব আলোচনা এই রাজনীতিকে ঘিরেই। তো আমার মনে হয় এখন রাজনীতি থাকবেই, রাজনীতি ছাড়া দেশ এগোবে না, একটা দেশ তৈরি হবে না রাজনীতিবিদ ছাড়া এবং রাজনীতি ছাড়া। কিন্তু রাজনীতির পাশাপাশি বোধহয় এখন এসব বিষয়ে আলোচনা করার সময় চলে এসছে, যে আমার দেশের কৃষিকে কিভাবে ডেভেলপ করতে হবে। পেঁয়াজ, যে 500 কোটি টাকার পেঁয়াজ আমি ইম্পোর্ট করি, এটা বন্ধ করে এটাকে 100-তে নিয়ে আসতে হবে, সম্ভব হলে 0-তে নিয়ে আসতে হবে। আমি পেঁয়াজ ইম্পোর্ট করব না। আমার দেশে কিভাবে করা যায়, কিভাবে বাড়ানো যায়, উইচ আর দ্য প্লেসেস যেখানে আমি পেঁয়াজের চাষ করতে পারি। আমার দেশে এই যে 10 লক্ষ টনের মতন, যে 9 লক্ষ টন, 9-10 লক্ষ টনের মধ্যে চিনি, আমার তো শুধু ইক্ষু থেকে হয় চিনি, তো আরো বিটের থেকেও চিনি হয়। বিটের থেকে, যেই বিট একসময় সালাদের সাথে খেতাম আমরা, তো এই বিটের সাথে চিনি হয়। তো বিট থেকে কিভাবে চিনি করা যায়, এইবার বোধহয় হাইব্রিড ইক্ষু করছে। আশা করি আমরা যে আমাদের এই যে গাজীপুরে যে বাড়ি আছে, এরা তৈরি করেছে হাইব্রিড ইক্ষু। আশা করি আমরা যে চিনির প্রোডাকশন হয়তো আমরা বাড়াতে কিছুটা, বাংলাদেশ মানে সরকারের উপর দেশ, বাংলাদেশ আমার দেশ চিনির প্রোডাকশন বাড়াতে সক্ষম হবে। তারপরেও বহুটা আমাকে ইম্পোর্ট করতে হবে। আমি জায়গা বের করি যে কোথায় কোথায় করা যায়। এটা শুধু কৃষি মন্ত্রণালয়ের কাজ নয়, এটা শুধু কয়েকজনের কাজ নয়। আমার মনে হয় এই সকল বিষয়ে সংসদে বোধহয় আলাপ করা উচিত, পজিশন অ্যান্ড অপোজিশন, তাহলে between both the parties. আপনি বলতে চাচ্ছেন যে প্রপার অ্যাকশনস এর জন্য মানে প্রপার অ্যাকশনস হ্যাজ নট বিন টেকেন, সামথিং লাইক দ্যাট, ইয়েস। হ্যাঁ, আপনার বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে দুজন, শুধু বাণিজ্য মন্ত্রণালয়কে তো বলে লাভ হবে না রে ভাই, আপনাকে টোটাল কনসিয়াসনেস এর মধ্যে আসতে হবে। একটা রিজলভ একটা ইস্যুকে তো আমি ইস্যু করে সামনে নিয়ে গেলে এইগুলা জিনিস আরো হ্যাম্পার্ড হবেই। তো আর কতদিন এই যেই সময় বলেন পলিটিশিয়ানদের সাথে কথা বলে এই আন্দোলন হলো, আন্দোলন হলো, আরে ভাই আন্দোলন করলে তো আর কতদিন আপনি কবে এই প্রবলেমগুলো সলভ করবেন? আপনি বন্যার প্রবলেম কবে সলভ করবেন? আপনি চিনির প্রবলেম কবে সলভ করবেন? আপনি পেঁয়াজের প্রবলেম কবে সলভ করবেন? বিদ্যুতের প্রবলেম কবে আপনি সলভ করবেন? এগুলো প্রবলেম তো রয়েই যাবে যখন আপনি আনওয়ান্টেড কতগুলো ইস্যু নিয়ে সারাক্ষণ আপনি বলছেন যে সংসদে আলোচনা হওয়া দরকার। সংসদে আলোচনা হতে বাধা কোথায়? আমি তো ভাই সংসদে ভোট তো করতে পারিনি, গেলবার বলতে পারবো না সংসদে তো নাই, এখন বাধা কোথায়। আমি যতটুকু জানি আমার দল তো প্রতিবার আহ্বান করেছেন, এখন আমি জানি না কোথায়। আমি ঠিক, টু বি অনেস্ট, আমি জানি না বাধা কোথায়। আপনি ভোট করেননি বলছেন, সামনে কি ভোট করার ইচ্ছা তো আপনার আছে, আপনি বলেছেন। আমরা কি জানতে পারি যে আপনি কোন আসন থেকে ভোট করতে চান বা পরিকল্পনা করছেন? এটা সিক্রেট থাক। কয়টি আসন থেকে? এটাও সিক্রেট থাক। আমরা কি এখনো সময় আছে হাতে, অনুমান করতে পারি যে এটা আপনার জেলা বগুড়ায় কোনো আসনে হবে? এটাও সিক্রেট থাক। বিরোধী দলের রাজনৈতিক আন্দোলন চলছে তাদের কিছু সংস্কারের দাবি নিয়ে, সেই প্রসঙ্গে আপনার মতামত আমরা জানতে চাই। যে তারা বলছে যে সংস্কার, তত্ত্বাবধায়ক ব্যবস্থায় কিছু সংস্কার তারা চায়, নির্বাচন কমিশনে কিছু সংস্কার চায়। তো এইসব সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবে না বলছে, এবং এটা নিয়ে একটা আলোচনার কথা বলা হচ্ছে। তো আলোচনার সম্ভাবনা কতটুকু, আপনারা কিভাবে দেখছেন জিনিসটাকে? এইটা আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। আমার দলের মহাসচিব বিরোধী দলের মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন। এটা ওই পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে, কথা মানে আলাপ আলোচনা ওই অর্থে না, মানে দাওয়াত দেওয়া হয়েছে। ওনারা কি বলেছেন, আমরা কি বলেছি, কম বেশি তো এগুলা দেখেছেন। সংস্কারের ব্যাপারে যেটা তারা বলছে যে নির্বাচনে আসবে না, নির্বাচনে আসবে কি আসবে না সেটা আমি বলতে পারবো না, ইট ইজ আপ টু দেম, তারা আসবে কি আসবে না। এই সিস্টেমের আন্ডারেই ইলেকশন তারা করেছে, একবার পজিশনে গেছে, একবার অপোজিশনে গেছে। সংস্কার কথা বলতেই পারে। তো এই সংস্কারগুলো যখন তারা দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন কেন রাদার উল্টা তারা অপোজিশন, আমরা তখন অপোজিশনে ছিলাম, আমাদেরকে কেন তারা আমন্ত্রণ জানাননি বা দাওয়াত দেননি যে আমরা কিছু সংস্কার নিয়ে আলোচনা করতে চাই, আসেন আপনারা। যে ভালো কথা, তাদের দাবি থাকতে পারে, তাহলে তারা তাদের ম্যানিফেস্টোতে অ্যাড করুক
যে যদি ভবিষ্যতে তারা গভর্নমেন্টে আসার সুযোগ পায় তারা এই সংস্কারগুলো করবে। আমার কাছে কেন দাবি করার কি আছে? প্রথমত তারা ক্ষমতায় ছিলেন, তখন তারা এগুলো করেননি। তাহলে এখন তারা কমিটমেন্ট করুক মানুষকে যে তারা যদি সরকার গঠন করতে সক্ষম হয় তখন তারা এই সংস্কার করবে। আমার উপরে এত চাপাচাপি করে তাহলে সংস্কারের সম্ভাবনা আপনি কি নাকচ করছেন? আমি কেমন করে কোন অথরিটিতে নাকচ করবো? এটা হচ্ছে আমি আমার কথা বললাম। তারা আলোচনা করতে চায় সরকারের সাথে, সরকার আলোচনার প্রস্তাব দিয়েছে। যা হয়েছে আপনিও যেভাবে দেখেছেন, আমিও সেভাবে দেখেছি, সমগ্র বাংলাদেশের মানুষ সেভাবে দেখেছে। আমি এই 4টা বা 5টা যে পয়েন্ট বললাম এগুলো হচ্ছে আমার কথা। আমি অ্যাজ এ সিটিজেন, একটু আগে বলেছেন একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনি কিভাবে দেখেন। তো ঠিক আছে, আমার এই বিষয় সম্পর্কে যে প্রশ্ন করেছেন এই বিষয় সম্পর্কে আমার কথা হচ্ছে এটা যে এই কয়টা পয়েন্ট। সংস্কার তো কোনো স্ট্যাটিক বিষয় না, পরিবর্তন পরিমার্জন। ইলেকশন কমিশনকে যদি আরো স্ট্রেনথেন করতে চান আপনি, তাহলে তো কিছু পরিবর্তন আসাটা তো মানে অপ্রয়োজনীয় কিছু নয়। ভাই রে কি মুশকিলে পড়া গেল। আমি তো বলছি না যে সরকার, আমি যতটুকু জানি সরকার কখনো মানা তো করে নাই। সরকার তো বলেনি যে আমরা আলোচনা করব না। এই কথাটা তো আমার দলের পক্ষ থেকেও বলা হয়নি, সরকারের পক্ষ থেকেও বলা হয়নি। তখন আলোচনা যদি না করে তার কি করব? বিরোধী দলের তত্ত্বাবধায়ক যে সংস্কারের দাবি, তার মধ্যে প্রধান দুটো দিক হচ্ছে যে তারা সবার কাছে গ্রহণযোগ্য একজন চিফ অ্যাডভাইজার চান টু দি কেয়ারটেকার গভর্নমেন্ট। আরেকটি দাবি হচ্ছে যে তারা ডিফেন্সকে চাচ্ছেন চিফ অ্যাডভাইজারের অধীনে, রাষ্ট্রপতির অধীনে নয়। এই বিষয়ে আপনারা কিছু ভেবেছেন কিনা? না, আমি তো আপনাকে একটু আগে বলেই দিলাম যে তারা বলুক, তাদের ম্যানিফেস্টোতে বলুক না যে এই জিনিসগুলো তারা করবে। আমার ভাবাভাবি তো কিছু যায় আসে না। আর ওই যে ডিফেন্স প্রেসিডেন্টের আন্ডারে থাকবে না কেয়ারটেকার চিফের আন্ডারে থাকবে, ছিল তো, তারা তো 5 বছর ছিল, তারা তখন এই জিনিসগুলো করলো না কেন, নিজেরা বা প্রস্তাবগুলো দিল না কেন? তো সেই জন্য আমি মনে হয় আমার ব্যক্তিগত মতামতটা এখানে আমি প্রকাশটা করতে চাই না। ওই কয়টা জিনিস আমি বললাম যে কেন এই জিনিসগুলো এখন আসছে। কারণ এই সিস্টেম আন্ডার ইলেকশন করেছে, অপোজিশনে ছিল, পজিশনে ছিল, এটা তাদের ম্যানিফেস্টোতে তারা অ্যাড করুক। বারে বারে আমাদের কাছে কেন ডিমান্ড করবে? এগুলা করে খামাখা এইসব হরতাল মত্তাল অবরোধ এগুলো করতে হতো না। বলুক তারা যে তারা ক্ষমতা গেলে তারা এই কাজগুলো করবে। পাবলিক যদি, দেশের মানুষ যদি মনে করে যে হ্যাঁ তারা যেগুলা বলছে এই জিনিসগুলো কারেক্ট ভালো, তাহলে সেটার পক্ষে তারা ভোট পাবে। তারা তাদের ম্যানিফেস্টোতে অ্যাড করে নেয় কথাগুলো। চিফ ইলেকশন কমিশন আর ওইটা যেটা বলছেন, ওই যেটা বলছিলাম আমি প্রেসিডেন্টের ব্যাপার, এইটা সংসদে যখন এই আইনটা পাশ হয়, তত্ত্বাবধায়ক আইনটা, সংসদে যারা আইন প্রণেতা বা আইন গ্রহণতা সংসদ সদস্য তারা নিশ্চয়ই বহু আলোচনা বিবেচনা সবকিছু করেই এটা করেছেন। সেজন্য প্রথমত আমি তো ওখানে ছিলাম না, আমার পক্ষে জানা সম্ভব না। তো যারা আলোচনা করেছেন, অবভিয়াসলি দেশ যখন পরিচালনা করেন একটু হলেও আমার আপনার মাথা থেকে তাদের মাথায় বিবেচনা বোধ নিশ্চয়ই বেশি আছে, অনেক কিছু বিবেচনা করেই তারা নিশ্চয়ই এটা করেছেন। চিফ ইলেকশন কমিশনারকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আমরা দেখেছি যে সরকারেরই কয়েকজন মন্ত্রীও তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং আবার সেই অবস্থানের পরিবর্তনও হয়েছে। তো এত বিতর্কের অবসান ঘটানোর জন্য আপনার দল কি তার পদত্যাগ চাইবে? না, এটা তো ধরেন প্রত্যেকটা দলের সবকিছু, আপনার টিভি স্টেশনে যেরকম এক একটা লেভেল আছে, আমার দলের লেভেল আছে। দলে আমার যারা জয়েন্ট সেক্রেটারি আছে, আমি একজন আমার দলের জয়েন্ট সেক্রেটারি, এটা জয়েন্ট সেক্রেটারি লেভেলে আলাপ হয় না, এটা আমার দলের আরো উপরের পলিসিতে আলাপের বিষয় বা সাবজেক্ট। তো এটা আমার তো বিষয় না, সাবজেক্ট না, আই নো নাথিং অ্যাবাউট ইট। সম্প্রতি নাগরিক কমিটি সুশীল সমাজের কিছু সদস্যদের নিয়ে একটি কমিটি গঠিত হয়েছে। তারা রাজনৈতিক এবং নির্বাচন কমিশন সংস্কারের জন্য কিছু প্রস্তাব দিয়েছেন। আপনি কি সে ব্যাপারে ওয়াকিফুল আছেন? নির্বাচন কমিশন পত্রপত্রিকায় তো এই সংস্কারগুলোকে সময়ের দাবিতে, এটা রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধিতার ব্যাপার নয়, সময়ের দাবিতে সেগুলোকে অ্যাকোমোডেট করা সম্ভব? আমি মনে করি সময়ের দাবি ওই যে কিভাবে চিনির প্রোডাকশন বাড়ালে কি করে বাংলাদেশে চিনির দাম কমানো সম্ভব, কিভাবে আমার ইলেকট্রিসিটি প্রবলেম রিজলভ করা সম্ভব, কি করলে, এই ধরনের যেগুলো সময় আছে, আমি মনে করি এইগুলা সময়ের দাবি। কি করলে, কি স্টেপস নিলে, সংসদে কিভাবে আলোচনা হলে, গভর্নমেন্ট কি ইমপ্লিমেন্ট করলে রাস্তায় ট্রাফিক জ্যাম কমানো সম্ভব, কিভাবে মোর ইন্ডাস্ট্রি তৈরি করা যায় দেশে, কিভাবে যেভাবে দেশে
জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যাটাকে নেক্সট 15 ইয়ার্স এর মধ্যে কমিয়ে আনা সম্ভব হয়। বিকজ কালকে একটা আলোচনা সবাই দেখছিলাম যে আগামী 15 বছরের মধ্যে 30 কোটি হয়ে যাবে দেশের মানুষ। তো তখন তো এখান থেকে ফার্ম গেট যেতে সময় লাগবে বোধহয় 1 ঘন্টার বেশি সময়। তো আমার মনে হয় সময়ের দাবি বোধহয় এইগুলা, ওগুলো না। কারণ 3টা নির্বাচন কেয়ারটেকার আন্ডারে হওয়ার পরে মোটামুটি ভাবে কিন্তু একটা প্রমাণ হয়ে গেছে যে এইভাবে ডেমোক্রেসি রান করতে পারে। যেগুলা সংস্কার টুকটাক থাকতে পারে এগুলা সময়ের সাথে সাথে কারেকশন হয়ে যাবে। কিন্তু আমি মনে করি সময়ের দাবি বোধহয় এগুলো। ওই দ্রব্যমূল্য যেটা বললেন, আচ্ছা ইফ দ্যাট ইজ ট্রু, তাহলে সেটা হচ্ছে সময়ের দাবি। তাহলে পলিটিশিয়ানদের মিলে আর ওই কি সমাজ টমাজ বললেন, ভদ্রলোকদের মিলে এইগুলা রিজলভ, এইগুলা নিয়ে কথা বলা, উপায় বের করে, এটা হচ্ছে সময়ের দাবি। পাওয়ার ক্রাইসিসের কথা বলেন, এটা হচ্ছে সময়ের দাবি। আমি মনে করি এই সকল বিষয় হচ্ছে সময়ের দাবি, ওগুলো সময়ের দাবি না। সুষ্ঠু নির্বাচনের জন্য তো একটি সুষ্ঠু ভোটার তালিকা দরকার। ভোটার তালিকা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা? আরে আমি কাজ করি নাকি ওখানে যে আমি জানবো হচ্ছে আপনার রাজনৈতিক দলের, আপনারা তো এটা অংশীদার। আমি অংশীদার, দ্যাট ইজ ট্রু। আমি আমার কি জানি বলে দলকে বলেছি, আমার দলের নেতাকর্মীদেরকে বলেছি যে যাতে করে কি জানি বলে কোথাও কেউ কোনো ফলস ভোট তৈরি করতে না পারে বা হতে না পারে, এই ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য। জনাব তারেক রহমান, আপনি সংগঠনকে, তৃণমূল পর্যায়ের সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করছেন। ইতিমধ্যে আমরা 2002 সাল থেকে দেখেছি বিভাগীয় সম্মেলন করেছেন, ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন। আরেকটা বড় যেটা আমি মনে করি, যেটা ওই যে বলেন সময়ের দাবি, একদম প্রথম দিকে বলেছি, এইটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এই যে বাংলাদেশে একটা বিরাট বড় সমস্যা, এই যে একটু বৃষ্টি হলেই বিভিন্ন জায়গায় বন্যা হয়, পাট ধসে যাচ্ছে। এটা হয়তো শহরের মানুষের দাবি না, মাঝে মাঝে পত্রপত্রিকায় সেটা হইচই হলে টিভিতে দেখা যায়, কিন্তু এটা কিন্তু আমার মনে হয় দেশের 80% মানুষ যেহেতু গ্রামে গঞ্জে বাস করে, এটা তাদের একটা সময়ের দাবি যে আর কত বছর আমরা বন্যা দেখব, আর কত বছর বন্যা হবে, আর কত বছর, প্রতি বছর না হলে এভরি অল্টারনেট ইয়ারে কতবার কৃষককে গরু বছর ভেসে চলে যাবে, প্রতিবার তাকে গরু বছর নতুন করে কিনতে হবে, প্রতি বছর না হলে এভরি অল্টারনেট তাকে নতুন করে ঘর বাঁধতে হবে। এটা একটা সময়ের দাবি। এটা হয়তো সুশীল সমাজের সময়ের দাবি নয়, এটা হয়তো আমরা যারা শহরে থাকি তাদের হয়তো সময়ের দাবি নয়, এটা যারা গ্রামে থাকে, যে চাষবাস করে, নদীর ধারে থাকে বা চাষবাস করে, এটা হচ্ছে তাদের সময়ের দাবি। এটা কি আপনার তৃণমূল পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছেন? আমার নট অনলি তৃণমূল বলেন, গ্রামেগঞ্জে ঘোরার অভিজ্ঞতা থেকে বলছি। সাধারণ মানুষের প্রত্যাশার জায়গাগুলো আর কোন কোন জায়গায় আপনার অভিজ্ঞতা থেকে? যে না, এটা যেরকম, যেমন ধরেন নদীতে পানি থাকবে, খালে পানি থাকবে, কিন্তু বন্যা হয়তো হবে, কিন্তু বন্যার স্কেলটা এত বড় হবে না, পাড় ভেঙে যাবে না। অর্থাৎ নদী, যে বন্যা আসলে যে নদীর পাড় ভাঙতে থাকে, বিশেষ চাঁদপুর বলেন, কুড়িগ্রাম বলেন, বগুড়ার সারিয়াকান্দি বলেন, সিরাজগঞ্জ বলেন, বরিশালের বিভিন্ন জায়গা বলেন, এই যে পাড়গুলো ভেঙে যায়। আজকে হয়তো কারো 50 বিঘা জমি আছে, 5 বছর পরে নীল লোকটা একদম শূন্য, কিচ্ছু নাই। আজকে 50 বিঘা জমি আছে, সে ওয়েল অফ, ছেলে মেয়ে নিয়ে শান্তিতে, আল্লাহর মতে সুখে শান্তিতে আছে। 5 বছর পরে দেখা গেল লোকটা একদম নিঃস্ব, অসহায়, কিছু নাই। এইটা তার কাছে সবচেয়ে বড় সময়ের দাবি, আপনার ওইসব সংস্কার থেকে, ওইসব লিস্ট মিষ্ট তৈরি করার থেকে এটা তার কাছে সবচেয়ে বড় সময়ের দাবি যে তোমরা এত বড় বড় কথা বলো, ভাই আমার জমি পানির নিচে চলে যাবে না, আমাকে হেল্প করো এইটা বন্ধ করতে। তার কাছে এটা সবচেয়ে সময়ের দাবি। কিন্তু গভর্নেন্স, আপনি যখন গ্রামে যাবেন, তখন ওই যে ইলেকট্রিসিটি ফেল করছে, ভাই তোমরা বসে মিলে ঠিক করো না, সবাই মিলে যে কি করলে, কিভাবে, কি পলিসি নিলে। পাওয়ার জেনারেশন তো বাড়াতে হবে, যেহেতু ডিমান্ড বাড়ছে, সবকিছু বাড়ছে, পাওয়ার জেনারেশন বাড়াতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম, যেটা বললাম, আমেরিকায় বলেন, লন্ডনে বলেন, টোকিওতে বলেন, ইউরোপে, ফ্রান্সে বলেন, জার্মানিতে বলেন, সব জায়গায় সন্ধ্যার পরে বড় বড় জিনিসগুলা, কমার্শিয়াল জিনিসগুলা বন্ধ হয়ে যায়, সো দ্যাট ইলেকট্রিসিটিটাকে ডাইভার্ট করে বাসা বাড়িতে আমি দিতে পারি। এই ধরনের পলিসি বের করা, এই ধরনের পলিসি অ্যাডপ্ট করা, এইগুলো হচ্ছে বোধহয় সময়ের দাবি। তো সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনকে ঘিরে, এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের নতুন কি পরিকল্পনা আছে, নতুন কি চিন্তা আছে? চিন্তাটা এখন বলে দিলে তখন কি বলবো? চিন্তাটা তো সময় মতন বলবো। আপনাকে যদি এখন আমি বলে দিতে, তখন আমি কি বলবো? গত নির্বাচনের ম্যানিফেস্টোতে আপনাদের দুর্নীতি দমন করা, সন্ত্রাস দমন করা বড় কমিটমেন্ট ছিল। আপনার কি মনে হয় দুর্নীতির বিরুদ্ধে আপনারা যথার্থ বা কাজ করতে পেরেছেন? এরকম কি মনে হয়? শুরু করতে হবে। আমার দল ইনশাল্লাহ অন্তত শুরু করতে সক্ষম হয়েছে।
ইট ইজ অনলি আমার দল বা আমাদের সরকার, জোট সরকার, আমরা স্বাধীন দুর্নীতি দমন কমিশনের কথা আমরা বলেছিলাম, আমরা শুরু করেছি। শুরু এক জায়গা থেকে করতে হবে, কাউকে শুরু করতে হবে, আল্লাহর মতো আমরা শুরু করেছি। সরকারের অনেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, অভিযোগ পরিষ্কারভাবে তো সরাসরি থাকতে উঠেছে। পারে, অভিযোগ ওরকম তো অপোজিশনের অনেকের বিরুদ্ধে এখনো অনেক অভিযোগ আছে, অভিযোগ ওরকম থাকতেই পারে, অভিযোগ তো প্রমাণ হতে হবে ভাই। আর বাংলাদেশের রাজনীতিতে অভিযোগ করাটা খুব ইজি ব্যাপার, একটা একজন অপোনেন্ট আরেকজন সম্পর্কে ঠাস করে একটা অভিযোগ করে দিলেই হলো। অভিযোগ তো অনেক এরকম হলো, তো অভিযোগ তো প্রমাণ করতে হবে। তো এখন আমরা গেল ম্যানিফেস্টোতে আমাদের নির্বাচনের পূর্বে আমরা বলেছিলাম যে আমরা স্বাধীন দুর্নীতি কমিশন করব, উই ডিড ইট, আমরা তৈরি করেছি। কাজটা তো তাকে করতে হবে। এখন আমি জানি না, ইট ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল ওপিনিয়ন, আমি বলছি আমি যদি ইনশাল্লাহ আগামীতে আবার সরকার গঠন করতে সক্ষম হই, হয়তো এটা থাকবে, যেহেতু এটা দেশের আইন নিয়ম সবকিছু অনুযায়ী গঠিত হয়েছে। তার পাশাপাশি হয়তো আমরা সরকারের পক্ষ থেকে যেহেতু সন্ত্রাসটাকে যেহেতু বহুলাংশে, আল্লাহর মতে বহুলাংশে আমরা সরকার দমন বলেন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, এরপরে আমাদের কাছে বড় মেইন এজেন্ডা থাকবে ডেভেলপমেন্ট, যেগুলো আছে এগুলো তো থাকবেই ডেফিনেটলি। এটার পরে এর নেক্সটে আমাদের মেইন যেটা থাকবে সেটা হচ্ছে যে করাপশন নিয়ে উই উইল স্টার্ট ফাইট। আপনার রাজনৈতিক অফিস, দলের চেয়ারপারসনের রাজনৈতিক অফিস হাওয়া ভবন নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক হচ্ছে। এটাকে বিরোধী দল থেকে বলা হচ্ছে যে এটা অল্টারনেটিভ পাওয়ার হাউস বা ইনফর্মাল পাওয়ার সেন্টার, বিকল্প ক্ষমতার ঘাঁটি, সেই ধরনের অনেক বিশেষণ ব্যবহার করা হচ্ছে। কেন এত তর্ক বিতর্ক এই নিয়ে? কে জানে, তাদের জিজ্ঞেস করেন, তারা বলছে তো। এটা আমাকে প্রশ্ন করে লাভ আছে? তাদেরকে প্রশ্ন করেন, তারা বলুক। বাট যখন বলবে উইথ প্রুফ বলতে হবে। যখন বলবে, অনেকবার বলেছে, অনেকবার আমিও তাদেরকে জবাব দিয়েছি, বিরক্তি ধরে গেছে আমার এটা জবাব দিতে দিতে, উইথ প্রুফ, আল্লাহর বাস্তে যাতে প্রমাণ শুদ্ধ যাতে বলে। এরপরে পত্রিকায় মাঝে মধ্যে আপনাকে নিয়ে বা রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কার্টুন ছাপা হয়। জি, কয়েকদিন আগে একটি কাগজে দেখলাম যে একটি কার্টুন ছাপা হয়েছে এবং তাতে আপনাকে 10 নম্বর জার্সি পরিয়ে দেওয়া হয়েছে। তো সাধারণত দেখা যায় যে 10 নম্বর জার্সি তাকেই পরানো হয় যে খেলোয়াড়, ভালো খেলোয়াড় মাঠের। আপনি কি রাজনীতির মাঠের একজন ভালো খেলোয়াড় বা নিজেকে চৌকস রাজনীতিক বা খেলোয়াড় হিসেবে মনে করছেন কিনা? 10 নম্বর যখন পড়িয়েছে, 10 নম্বরের মানে কারা পরে এটা তো আপনি নিজেই বলেন। এখন যারা দিয়েছেন নিশ্চয়ই হয়তো তারা সেটাই বিবেচনা করে দিয়েছেন বা তারা সেটাই মনে করেন, ওই জন্যই 10 নম্বর দিয়েছেন। এটা তো আমি বলতে পারবো না। গত বছর আপনি কুষ্টিয়ায় বলেছিলেন যে আমরা ভবিষ্যতের কথা বলতে চাই। তো আপনি যে ভবিষ্যতের কথা বলতে যাচ্ছেন, কোন ভবিষ্যতের কথা বলতে চাচ্ছেন? আপনার দল যদি সামনে ক্ষমতায় আসে বা বিরোধী দলে থাকে, তাহলে আপনি কোন ভবিষ্যৎ বাংলাদেশকে আপনি দেখছেন? ওইটাই তো বললাম। আপনি যে বললেন যে এখন অনেকের কাছে যেগুলো ইস্যু, অনেকের কাছে, আমার কাছে ইস্যুগুলো ইজ ডিফারেন্ট। আমি রাজনীতি করতে গিয়ে আমার কাছে ইস্যুগুলো একটু ডিফারেন্ট হয়ে দাঁড়িয়েছে। এখন আমার কাছে ইস্যু হয়ে দাঁড়িয়েছে কিভাবে নদীর ভাঙন আমি রোধ করব। ডেফিনেটলি আমি আমার দেশে ইঞ্জিনিয়ার্স আছে, বুয়েট আছে, বুয়েট এরই মধ্যে বিভিন্ন জায়গায় বুয়েট অনেক জিনিস তারা বিদেশের অনেক বড় বড় ইয়েদের থেকে বেটার প্ল্যান তারা দিয়েছে, কম খরচে তারা সেটা তৈরি করতে সক্ষম হয়েছে এবং সেটা ফলাফল অনেক ভালো পেয়েছে। কাজে তাদেরকে ইনভলভ করে হোক, আমার আর্মি ইঞ্জিনিয়ার্সকে ইনভলভ করে হোক, এই ধরনের যারা আছে করে কিভাবে আমার নদী ভাঙন আমি রোধ করব, কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো, দিস ইজ এ প্রায়োরিটি টু মি। আচ্ছা, তারপরে কিভাবে আপনার বর্ষার সময় শুধু পানি থাকবে, শুকনার মৌসুমে পানি থাকবে না, এক সময় পানি এতই থাকবে যে পানি সর্বনাশে দেখা দেবে, আবার অন্য সময় পানিই থাকবে না, এটার প্রবলেমটা সলভ করা। আমি কয়েকজনের সাথে কথা বলেছি। কোন বিষয়? বন্যা? না, এই হ্যাঁ, বন্যা বলেন, পানি বলেন, পানির বিষয়। এই যে একটা সমস্যা আছে আমাদের, আর্সেনিক প্রবলেম। যতটুকু আমি জানতে পেরেছি, আর্সেনিকটা আস্তে আস্তে নিচে থেকে উপরে আসছে, তাই তো? আর্সেনিকটা কেন উপরে আসছে? কারণ এই যে 15 কোটি মানুষের জন্য যে পানি
উপরের পানি বলেন, মাটির উপরের পানি যেটা আমরা ব্যবহার করি, মাটির উপরে পানির পরে আমরা মাটির নিচের পানিটা ব্যবহার করি। নিচে থেকে যত পানি টানতে থাকবো আমি, তত আর্সেনিক প্রবলেম আমার বাড়তে থাকবে। মাটির নিচে আবার যখন পানির লেভেলটা যত বাড়তে থাকবে, আর্সেনিক তত নিচে যাবে, আর ওই প্রবলেম থেকে আমি আস্তে আস্তে মুক্ত হব। কাজে দিস ইজ এ ইস্যু আমার কাছে। এই প্রবলেম বন্ধ করে কিভাবে আন্ডার গ্রাউন্ড ওয়াটার লেভেল বাড়ানো সম্ভব, ওকে, কিভাবে আপনার এই যে বাড়িঘর তৈরি হয়ে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে আস্তে আস্তে, উইচ ইজ ভেরি অ্যালার্মিং। ওকে, দিস ইজ ইস্যু ফর মি, দিস ইজ এ ইস্যু আই ওয়ান্ট টু অ্যাড্রেস। ওকে, তারপরে আপনার আমাদের সে খেয়াল করে দেখবেন, আপনি যদি ইউরোপে যান, ওদের এবং আমাদের একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ভেরি ইন্টারেস্টিং, আমাদের দেশে কিন্তু বাড়িঘর, স্কুল, কলেজ সবকিছু কিন্তু গ্রামে গঞ্জে ছড়ানো ছিটানো, এই এখানে কিছু, এখানে কিছু, ওখানে কিছু। ইউরোপে যদি যান তখন দেখবেন যে বাড়িঘর, স্কুল, কলেজগুলো সব একটা জায়গায়। তাতে একটা উপকার হয়, মানে সুবিধা হয় মানুষের জন্য, সরকারের জন্য, বোথ উপকারটা হয়। আপনি যদি 1 নম্বর উপকারটা হচ্ছে আমার কৃষি জমির পরিমাণ বেড়ে যাচ্ছে, আচ্ছা, তার মানে আমার রিসোর্স নষ্ট কম হচ্ছে। 2 নম্বর হচ্ছে এই যে বিদ্যুতের সমস্যা বললেন, স্কুলের সমস্যা বললেন, রাস্তাঘাটের সমস্যা বললেন, যখন সবাই একটা জায়গার মধ্যে চলে আসবে না, তখন হবে কি, আমার জন্য কম রাস্তা তৈরি করতে হবে, ফলে গভর্নমেন্টের খরচটা কম হচ্ছে, ওই রাস্তা তৈরির খরচটা বাঁচিয়ে আমি হয়তো ওটা হেলথে দিতে পারবো। আচ্ছা, আমার তখন ইলেকট্রিফিকেশনে, এখন যেখানে হয়তো ছড়ানো বিছানো থাকার ফলে আমাকে হয়তো 20 কিলোমিটার লাইন টানতে হচ্ছে, তখন হয়তো দেখা যাবে আমাকে 15 কিলোমিটার লাইন টানতে হচ্ছে, ফলে 5 কিলোমিটার 10 কিলোমিটার হাফ কমে যাবে, 10 কিলোমিটার লাইন টানতে হচ্ছে, ফলে 10 কিলোমিটারের টাকাটা বাঁচিয়ে, ইলেকট্রিফিকেশনের টাকাটা বাঁচিয়ে আমি ওটা এডুকেশনে ডাইভার্ট করতে পারবো। এইভাবে কিন্তু গভর্নমেন্টের যেরকম রিসোর্স খরচটা কমে যাবে, গভর্নমেন্টের সেভ করা সম্ভব হবে। গভর্নমেন্টের টাকা সেভ করা মানে আলটিমেটলি পাবলিক রিসোর্স সেভ করা। আমার কৃষি জমির পরিমাণ বাড়বে, আউটপুট বাড়বে, উৎপাদন বাড়বে, সবকিছু হবে। এটা একটা ইস্যু আমার কাছে। তারপরে আপনার ইন্ডাস্ট্রি, বাংলাদেশে ইন্ডাস্ট্রি হচ্ছে, ইন্ডাস্ট্রি গ্রোথ ইজ আল্লাহর মধ্যে ওয়ান্ডারফুল। ইন্ডাস্ট্রি গ্রোথ এত কিছু, ধরেন এই হরতাল, অবরোধ, এগুলার পরেও আমাদের ইয়াং এন্টারপ্রেনাররা যেভাবে টেনে নিয়ে যাচ্ছে নিজ উদ্যোগে বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিশেষ করে টেক্সটাইল সেক্টর যেভাবে গ্রো করছে, কিন্তু এই মুহূর্তে টেক্সটাইল সেক্টরটা গ্রো করছে। আমি যদি ধরেন এখন যেরকম একটা নতুন এই যে ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং, এই সিস্টেম, এই জিনিসটাকে যদি এই ইন্ডাস্ট্রিটাকে আনতে পারি, যদি আমি এখানে, যেহেতু আমার এখন ওই যে কি সাবমেরিন কেবলটা ইয়ে হচ্ছে, আনতে পারি, তাহলে এই যে দেখেন বাংলাদেশে এখন এদেরকে ডেফিনেটলি কিছুটা ট্রেন্ড আমার করতে হবে, ইংলিশে কিছুটা বেটার তাদেরকে করাতে হবে। এই ছেলে মেয়েগুলাকে যদি আমি কিছুটা ইংলিশে ট্রেন করাই, তাহলে এই ইন্ডাস্ট্রিটাকে আমি নিয়ে আসতে পারবো। কারণ এই ডাটা প্রসেসিং, ডাটা এন্ট্রি যেটাই বলেন না কেন আপনি, এটার জন্য কিছুটা ইংরেজি জানতে হবে, একটু ভালো ইংরেজি জানতে হবে, অন্তত পড়তে পারে, একটু বলতে পারে, এই ইংরেজিগুলো জানতে হবে। অ্যাট দ্য সেম টাইম এই দেখেন, যেমন চায়না বলেন, সিঙ্গাপুর একসময় ছিল, এখন কস্ট হাই হয়ে যাওয়াতে তারা আশেপাশের দেশে চলে গেছে। যে সনি বলেন, তোশিবা বলেন, বিভিন্ন ইলেকট্রনিক কোম্পানিগুলো, যে বিভিন্ন ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি যেটা আছে, এটাকে যদি আনতে পারি, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি আনলে এখানে কিন্তু ওই গার্মেন্টস এর মতনই মেয়েদের জব হবে, বিকজ ওখানে ছোট ছোট আইসি মাইসি যেগুলো তৈরি করতে হয়, এগুলোর জন্য সফট হ্যান্ডের, ছোট হাতের প্রয়োজন হয়, যেগুলো আমাদের, যেই কারণে গার্মেন্টসটা আমাদের ডেভেলপ করেছে আমাদের মেয়েদের হাতের কারণে। এখানে আরো বহু ছেলে মেয়ে চাকরি পাবে। কিন্তু কাজে এরকম যদি আরো এট দ্য সেম টাইম এগ্রিকালচারটাকে আমি সাফিসিয়েন্ট করে, যদি এগ্রিকালচারের হিউজ একটা এক্সপোর্ট মার্কেট আছে আমাদের এগ্রিকালচারে, এরই মধ্যে শাকসবজি আপনার ইউকেতে যাচ্ছে, ইংল্যান্ডে যাচ্ছে, আমাদের মিডল ইস্টে কিছু কিছু যাচ্ছে, কিন্তু এটাকে যদি এই যে যেমন ধরেন আমার বগুড়ার মোকামতলায় বলেন, নরসিংদীতে বলেন, বিভিন্ন জায়গায় বলেন, এই যে পরিমাণ কলা হয়, বগুড়া ওখানে বগুড়া আপনার একটা জায়গা আছে মোকামতলা নাম, রাস্তার 2 পাশ মিলিয়ে প্রায় 5-6 কিলোমিটার কলার বাজার বসে। তো 5-6 কিলোমিটার মানে 5 কিলোমিটার যদি এক পাশে নিয়ে আসেন, তার মানে 10 কিলোমিটার। তো 10 কিলোমিটারে কতগুলো লোক কলা বেচতেছে, সেই একদম গোবিন্দগঞ্জ পর্যন্ত। তো এই যে এগ্রিকালচার সেক্টর, এটাকে যদি আমি সেলফ সাফিসিয়েন্ট করে, এটাকে যদি আমি বাইরে এক্সপোর্ট করতে পারি, হিউজ প্রসপেক্ট বাংলাদেশের,
হিউজ প্রসপেক্ট। সাথে এই গার্মেন্টস বলেন এটা বা টেক্সটাইল বলেন, এটা তো আছে, এটার সাথে ওই যে ডাটা প্রসেসিং কম্পিউটার যেটা ওটার সাথে ইলেকট্রনিকের সাথে এগ্রিকালচার, 5টা সেক্টর যদি হয় তাহলে তো এই $10 বিলিয়ন এক্সপোর্ট এখন যেতে হয়, এদের লাভ দিয়ে বছর 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 এটা বাড়তে থাকবে। আরেকটা, ওটা অবশ্য বললাম নাকি খেয়াল পড়ছে না, সেটা হচ্ছে যে আমার একটা টার্গেট করা যে আমার পপুলেশনটাকে একটা 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 সার্টেন একটা সাইজেবল এর মধ্যে নিয়ে আসে। এটা তো আর 1-2 বছরের মধ্যে হবে না, এটা একটা হয়তো আমাকে 10 বছর বা 15 বছরের একটা টার্গেট নিতে হবে। কারণ আদারওয়াইজ যেভাবে পপুলেশন গ্রোথ হচ্ছে, আপনি যতই ইলেকট্রিসিটি দেন, আপনি যতই স্কুল কলেজ তৈরি করেন, যতই রাস্তা করেন না, যে যত কথাই বলুক না কেন, আমি ওনাদের কাছে ক্ষমা চেয়েই বলছি, অনেক বড় বড় বিজ্ঞ পলিটিশিয়ান আছেন বাংলাদেশে, যারা পজিশনেই থাক, অপোজিশনে বর্তমানে থাক, যাদের দেশ চালানোর অভিজ্ঞতা আছে, কোনো কিচ্ছু সম্ভব না যদি পপুলেশনকে আপনি সাইজেবল একটা কন্ডিশনের মধ্যে আনতে না পারেন। ইন্ডাস্ট্রিয়াল আর এগ্রিকালচারাল গ্রোথের কথা বলছেন, তো নতুন যদি আপনার ম্যানিফেস্টো বা আগামীতে যদি আপনার দল ক্ষমতায় আসে, সেক্ষেত্রে নতুন কোনো ইনসেনটিভস বা কোনো পলিসি রিফর্মের কোনো চিন্তা ভাবনা আছে কি? থাকবে নিশ্চয়ই আমার সেরকম কোনো চিন্তা- আমাদের দলের পলিসি মেকার যারা আছে, নিশ্চয়ই ওনাদের এরকম চিন্তা ভাবনা আছে। আর আমরা যারা কিছুটা কম বয়সে আছি, আমরা তো ওনাদেরকে নিশ্চয়ই ফিড করব, ইনফরমেশন ফিড করব যে আমাদের মনে হয় আমরা এই জিনিসগুলোকে অ্যাড করলে ভালো হয়। তারেক রহমান, অর্থনীতি, রাজনীতি, সমাজ, রাষ্ট্র, অনেক বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা হলো। ব্যক্তিগত প্রসঙ্গে আসি একটু। আপনি তো অনেক ব্যস্ত থাকেন, দলের কার্যক্রমে মাঠে ময়দানে ঘুরে বেড়ান। তো আপনার সন্তান, আমরা জানি একটি মেয়ে আছে আপনার, সে আপনাকে কতখানি মিস করে? খুব মিস করে। আপনি তো প্রধানমন্ত্রী পরিবারের একজন সদস্য। আপনার রাষ্ট্র পরিচালনায় বা অন্য কোনো ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার কোনো ইন্টারাকশন, কোনো মত বিনিময়ের সুযোগ হয় কিনা? না, উনি প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে উনি অ্যালাউ করেন না কোন রকম কথা। হ্যাঁ, ডেফিনেটলি দলের ব্যাপার হলে, সেটাতে যেহেতু আমি আমার দলের জয়েন্ট সেক্রেটারি, দলের নেতারা আমাকে করেছেন, দলের ব্যাপারে উনি আলাপ কোনো মানা করেন না। প্রশাসনের ব্যাপারে শি ডাজ নট অ্যালাউ আস, অ্যালাউ মি। প্রায় আপনি ঘন ঘন মালয়েশিয়া যান। মালয়েশিয়া যাওয়া কেন? এই ঘন ঘন মালয়েশিয়া যান কেন? এই দেশটা, এর আগেও কোথায় জানি বলেছিলাম, এই দেশটা গত বলতে পারেন আপনি 85-86 থেকে কিন্তু এদের চেঞ্জটা আরম্ভ হয়েছে, মোটামুটি চোখের সামনেই আর কি বলা যায়। 85-86 থেকে মোটামুটি এরা ডেভেলপ করে আরম্ভ করেছে। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, তারা যেমন অলরেডি তারা একটা কমপ্লিট করেছে পুত্রাজায়া, তাদের এখন ক্যাপিটাল, সব অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, তাদের সবকিছু শিফট করছে। মানে যে প্ল্যানটা করে তারা করেছে, সেই ফরেন মিনিস্ট্রি বলেন, হোম মিনিস্ট্রি বলেন, কিভাবে কি প্ল্যান করেছে। এয়ারপোর্ট থেকে যখন আপনি যাবেন, এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় আপনার বেশ কিছু দূর চলে গেলে হাতের ডান দিকে আপনার বিরাট একটা লেক। আমি একদিন জানতে চেয়েছিলাম যে আচ্ছা, এই লেকটা, এত বড় লেক এখানে আসলো কোত্থেকে? তো ওটা আগে আপনার ওখানে টিনের খনি ছিল, টিন আছে ওদের, টিন মানে এই যে টিন, তো ওই ছিল। ওটা যখন শেষ হয়ে গেছে খনিটাকে, ওটাকে সুন্দর করে তারা একটা বিরাট লেক বানিয়েছে, ফলে এনভায়রনমেন্টের জন্যই আছে। তো এই যে জিনিসগুলো, এরকম জিনিসগুলো দেখার জন্য যায়। যেমন তাদের একটা জায়গা আছে, জেন্টিং হাইল্যান্ড বলে তারা, কিচ্ছু না আমাদের যেরকম রাঙামাটি বলেন বা পার্বত্য চট্টগ্রাম বলেন, এই টাইপেরই জায়গা। তবে ওইটার টেম্পারেচারটা এমনি তো মালয়েশিয়াতে এমনি গরম, চূড়াতে ওটা উঁচাতে, মালয়েশিয়াতে এমনি ক্লাইমেট তো গরম, আমাদের মতনই ক্লাইমেট, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ, এই বৃষ্টি, ওদের শীত হয় না। ওই জায়গাটা আবার বেশ ঠান্ডা। তো ওরা কি করেছে, ওটা এমনি পড়েছিল, বন বাজার হিসেবে পড়েছিল ওটা। ওখানে তারা অ্যামিউজমেন্ট পার্ক থেকে শুরু করে বিভিন্ন জিনিস করেছে, এবং কতটুকু কারেক্ট আমি জানি না, তবে মোটামুটি যেটা জেনে আমি যেটা জানতে পেরেছি, যে তারা ওটা ওখানে ট্যুরিজম তো তৈরি করেছে দেশের বিভিন্ন জায়গায়। শুধু ওই পাহাড়টা, ওখানে হয়তো 3-4টা পাহাড় আমাদের রাঙামাটির মতনই সাইজ হবে বোধহয়। সেখান থেকে গভর্নমেন্ট বোধহয় বছরে 300 না $350 মিলিয়ন রেভিনিউ কালেক্ট করে। এই জিনিসগুলা দেখার জন্যই যায়। মানে যেহেতু সামনে হচ্ছে, খুব বেশি দিন আগে হয়নি জিনিসগুলা, কাজে জিনিসগুলা যে পরিবর্তিত হচ্ছে, তৈরি হচ্ছে, শুরু করছে, এগুলা মোটামুটি ভাবে দেখা যায়।
তখন ইউরোপ টিউরোপ আমেরিকা এগুলো তো হয়ে গেছে, বেশ আগে হয়ে গেছে, 40-50 বছর আগের একটা পজিশনে চলে আসছে, কাজে ওদের খুব একটা পরিবর্তনটা এখন দেখা যায় না, দেখার স্কোপ নেই। এটা যেটা এখনো চলছে এদের পরিবর্তন, সিঙ্গাপুর ইজ এ স্মল প্লেস, হয়ে গেছে ওদের, মালয়েশিয়া হচ্ছে, একটা যখন পরিবর্তন হচ্ছে, ভালো জিনিস হচ্ছে, তৈরি হচ্ছে, আপনি দেখতে পান গেলে, সেই জন্যই যাই মেনলি। আচ্ছা, 6-7 বার গিয়েছে, এমন কি বা গেলাম এতবার, 6-7 বার 6-7 বারের মতন হবে গেছে। প্রায় দেখা যায় যে আপনি বিরোধী দলের আক্রমণ, বিশেষ করে বিরোধী দলীয় নেত্রী এবং অন্যান্য নেতাদের কাছ থেকে আপনি ব্যক্তিগতভাবে খুব আক্রমণের শিকার, লক্ষ্যবস্তুতে পরিণত হন। এই আক্রমণ আপনাকে ঘিরে কেন এই আক্রমণ? আমি ঠিক নিজেও বুঝলাম না কেন আক্রমণ। এখন আইদার আমার পজিশন উপরে উঠে গেছে, অথবা ওনাদের পজিশন নেমে গেছে, এরকম হতে পারে। আই এম সরি, কাউকে যদি হার্ট করে থাকে আমি দুঃখিত। কেন আমি জানি না, এখন ওনারা বলতে পারবেন কেন ওনারা এতই অপছন্দ করেন আমাকে। কারণটা আপনার জানা নেই? আমার জানা নেই। রাজনীতিবিদ না হলে আপনি কি হতেন? এইভাবে আসলে চিন্তা করিনি কখনো। আপনি কি লক্ষ্য করেছেন যে আমাদের সংসদে রাজনীতিকের যে ব্যবসায়ীর সংখ্যা বেড়ে যাচ্ছে, এইটাকে আপনি কিভাবে দেখেন? এর মধ্যে ভালো খারাপ দুটোই আছে, ভালো খারাপ দুটোই আছে এই অর্থে, যখন আমি দেখি, সেটা আমার দলই হোক বা অন্য দলই হোক, কোনো নট ট্রেডিং এ যারা আছেন তারা নন, ডেফিনেটলি তাদেরও এফিসিয়েন্সি আছে, তারপরেও আমি যখন আমার কাছে যেটা বেশি ধরা দেয়, যে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সফল ইন্ডাস্ট্রিয়ালিস্ট ধীরে ধীরে রাজনীতিতে এসছেন এবং রাজনীতিতে আসার মাধ্যমে সংসদে গেছেন, আমার মনে হয় বোধহয় এটা ভালো। কারণ ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে উনি কিছু একটা তৈরি করছেন, রাইট, গড়ে তুলছেন। তো একটা সফল ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে তার মানে সে একটা সফল ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে। কাজে সে যখন রাজনীতির মাঠে যাবে, নিশ্চয়ই তার, যদি শুধু তার এলাকার মধ্যেও তাকে আমরা সীমাবদ্ধ করি, তার মানে নিশ্চয়ই সুন্দর একটা কিছু গড়ে তুলতে সক্ষম উনি। আমি পজিটিভলি দেখার চেষ্টা করি বা দেখি। এখন দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্য এসব ক্ষেত্রে কিন্তু শিক্ষিত তরুণ সমাজ এন্টারপ্রেনিয়াল জবের দিকে কিন্তু তারা খুব ঝুঁকে পড়েছে, বেশ আগ্রহী হয়ে উঠেছে। কিন্তু রাজনীতির ক্ষেত্রে কিন্তু আমরা মেধাবী তরুণ ব্রাইট ছেলে মেয়ে আগের তুলনায় কমে গেছে। এটা কি আগের তুলনায় মানে মেধাবী ছেলেরা শিক্ষিত ছেলেদের রাজনীতিতে আসার প্রবণতাটা কমেছে কবে তুলনামূলকভাবে? খুব প্রবণতা ছিল একটু যদি মেনশন করেন, মানে খুব শিক্ষিত শিক্ষিত লোক কবে রাজনীতিতে আসতো? আগে যেরকম কিছু কিছু বিশ্ববিদ্যালয় আসতেন, এখনো আসেন। তবে বিষয়টা হচ্ছে আপনি যেটা বলেছেন, এদেশে ইন্ডাস্ট্রি শুরুই হলো বলা যায় 80s থেকে, বিশেষ করে শহীদ জিয়ার সময় থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা শুরু হলো আস্তে আস্তে। আপনি যেটা বললেন যে তরুণরা যারা এন্টারপ্রেনার তারা রাজনীতিতে আসছে না, আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু আপনি বেসিক্যালি উত্তর দিয়ে দিয়েছেন। বিকজ তারা নিজেদের তৈরি করছে, শিক্ষিত এবং এন্টারপ্রেনার এই দুটোকে যদি এক করেন, ডেফিনেটলি এটা হচ্ছে তাকে নিজেকে বিল্ড করার সময়, তৈরি করার একটা পর্যায়ে গিয়ে যখন সে বুঝবে যে অ্যাজ এ এন্টারপ্রেনার হি ইজ স্ট্রং এনাফ, তখন নিশ্চয়ই রাজনীতিতে আসবে সেই শিক্ষিত এন্টারপ্রেনার। আমি বিশ্বাস করি আসবে। আপনি একটা ব্যাপার লক্ষ্য করেছেন যে আমাদের যে পেশাজীবী সংগঠনগুলো, সেগুলোর মধ্যে খুব রাজনৈতিক সংশ্লিষ্টতা বেড়ে যাচ্ছে। পেশাজীবী সংগঠন, তাদের পেশা নিয়েই বেশি চিন্তা করার কথা, কিন্তু প্রত্যেকেরই দেখা যায় কোনো না কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা। সেটা আপনি আপনার কি ব্যক্তিগত অবজারভেশন ক্ষেত্রে? আমার ব্যক্তিগত অবজারভেশনটা হচ্ছে যে প্রত্যেক কম বেশি অধিকাংশ মানুষের আপনার থাকতে পারে একটা রাজনৈতিক, 100% তো মিলে না, একটা রাজনৈতিক দল বা আদর্শের সাথে মিল থাকতেই পারে বা সে সাপোর্ট করতেই পারে। একজন ডাক্তারের থাকতে পারে, একজন লয়ারের থাকতে পারে, একজন ইঞ্জিনিয়ারের থাকতে পারে, একজন শিক্ষকের থাকতে পারে, কোন একটি রাজনৈতিক আদর্শকে উনি সাপোর্ট করতেই পারেন। তো আমাদের দেশে যেটা হয়, আমি মনে করি যে একজন ডাক্তার থাকতেই পারে, ওনার থাকাটা স্বাভাবিক। তবে 4.5 বছর পলিটিক্স না করে 4.5 বছর যদি উনি ওনার পেশাটাকে একটু গুরুত্ব বেশি দেন,
Of course, not for all doctors, but not for all engineers, but not for all teachers. অনেকেই আছেন ওনারা পেশা নিয়েই থাকেন, তবে যারা রাজনীতির সাথে আছেন, যদি একজন ডাক্তার যদি আপনার পেশাটাকে গুরুত্ব দেন বেশি, বিকজ উনি তো ডাক্তার, যেহেতু ওটাই ওনার মেইন পরিচিতি, রাজনীতিতে সময় না দিয়ে পেশাটাকে গুরুত্ব দিলে ন্যাচুরালি ওনার 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 পেশাটা বিকশিত হবার সম্ভাবনা বেশি থাকবে। এবং এই যে $500-600 মিলিয়ন আমার ট্রিটমেন্টের জন্য বাইরে চলে যায়, যেভাবে অফিসিয়ালি আনঅফিসিয়ালি যেভাবে বাইরে চলে যায়, আমার যদি এই দেশে ভালো ভালো ডাক্তারগুলো গড়ে ওঠে, তাহলে এটার পরিমাণ হয়তো কমে যাবে, হয়তো ইনশাল্লাহ একদিন বন্ধ হয়েও যাবে। হ্যাঁ, ইলেকশনে কয়েক মাস আগে দিয়ে উনি তখন প্র্যাকটিস বন্ধ করে যে আদর্শকে উনি সাপোর্ট করেন, সেই আদর্শের যাতে মানুষের মতামত গ্রহণ সাপেক্ষে সরকারের দায়িত্ব নিতে পারে, 3-4 মাস 6 মাস উনি কাজ করলেন। তবে প্রথম 4.5 বছর আমার মনে হয় পেশাটাকে গুরুত্ব দেওয়াটা বোধহয় তার ব্যক্তিগতভাবে লাভ, ডেফিনেটলি দেশ জাতি বেনিফিটেড। প্রশ্ন আপনাকে করা হয়নি এখনো, সেটা হচ্ছে যে আপনার দলের কম ভিতরে তো করলেন না রে ভাই। নবীন প্রবীণের দ্বন্দ্ব, এটা কি ক্রমশ বাড়ছে কিনা, সংঘাত কি বাড়ছে কিনা? কারণ কয়েকজন নেতাকে আমরা দেখেছি প্রকাশ্যেই দলের বিরুদ্ধে অবস্থান নিতে এবং বিরুদ্ধাচরণ করতে, কিছু কিছু বিষয় তারা পয়েন্ট আউট করছেন, প্রকাশ্যেই বলছেন। তো এইটাকে নিরসনের জন্য আপনার দলীয় ফোরামে এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা ভাবনা বা কোনো আলোচনা আপনারা করছেন কিনা? বিশেষ করে কর্নেল অলি সম্প্রতি যে বক্তব্য বিবৃতি দিয়েছেন, সেটাকে আপনারা কি বিবেচনায় নিয়েছেন কিনা? দেখুন, এইটা উনি যেটা বলেছেন, অলি সাহেব যেটা বলেছেন, এটা পার্টি প্রোটোকল অনুযায়ী উনি আমার সিনিয়র। উনি যদি যেটা বলেছেন, এটা আমার যারা সিনিয়র আছে এটা তাদের বিবেচনার বিষয় বা তাদের আলোচনার বিষয়, এটা আমার বিষয় না। নবীন প্রবীণের যেটা বলেছেন, প্রবীণ যদি নবীনকে গাইডলাইন না দেয়, নবীনের পক্ষে মানে হারিয়ে যাওয়াই স্বাভাবিক। তো আপনি যেটা বললেন, আই ডোন্ট এগ্রি টু দ্যাট। নবীন প্রবীণ ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে, বাট আমার মনে হয় না আপনি যেভাবে বলছেন ইটস কারেক্ট। সেটা সব দলেই কম বেশি আছে। প্রবীণই নবীনকে হ্যান্ডওভার করবে বা প্রবীণই নবীনকে রাস্তাটা দেখিয়ে দিবে, এটাই স্বাভাবিক, এটাই পৃথিবীতে হয়ে এসছে। এবং নবীনের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে প্রবীণের পরামর্শ নিয়ে সামনে এগিয়ে যাওয়া। গত নির্বাচনে আপনারা ছিলেন 4 দল মিলে নির্বাচন করেছে, আওয়ামী লীগ একা প্রতিদ্বন্দ্বিতা করেছে। এখন তাদের সঙ্গে আরো 13টি দল যোগ হয়ে তারা 14 দল। তাদের শক্তি কতখানি বেড়েছে বলে আপনার কি মনে হয়? আপনাদের প্রতিপক্ষ কতখানি শক্তিশালী? এটা আমি ইনশাল্লাহ বিশ্বাস করি, আমরা যারা এট দি মোমেন্ট আমরা যারা অ্যালায়েন্সে আছি, গতবার যেভাবে আমরা আমাদের মধ্যে ইউনিটি বলেন, স্ট্রং ফুটিং বলেন যেটা ছিল, আমার বিশ্বাস ইনশাল্লাহ এখনো তাই আছে। আর আমার অপোনেন্ট 13টি দল একত্রিত হয়েছেন, 14টি মানে মেইন অপোজিশন নিয়ে 14টি দল। 13টি দলের গ্রহণযোগ্যতা স্ব এলাকায়ও, 13টি দলের মধ্যে আমি ঠিক ওভাবে বলতে চাই না। আমি কেউ যদি আমার এই কথাটা অন্যভাবে নেন, আমি ক্ষমা চেয়ে নেই বলছি। 13টি দলের মধ্যে এরকম অনেক দলই আছে যাদের টোটাল ভোটের থেকে আল্লাহর রহমতে আমার দলের কোন সংসদ সদস্যের টোটাল ভোট ওই দলের ভোটের থেকে বেশি। আপনাদের সামনে যে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, মনোনয়ন নয়, তৃণমূল পর্যায়ে নেতাদের আপনারা ডাকছেন, দলের চেয়ারপারসন আপনি সঙ্গে থাকছেন, মহাসচিব থাকছে, তাদের কাছ থেকে আপনারা দলের মাঠ পর্যায়ের কি চিত্র উঠে আসছে তাদের কাছ থেকে? না, এটা আসলে ব্যাপারটা এরকম, মানে ব্যাপারটা মনে হয় এটা হয় কি, যখন নেতৃবৃন্দ আসলে পার্টি চেয়ারপারসনের কাছে বা পার্টি প্রধানের কাছে, পার্টি মহাসচিবের কাছে, এরকম বিভিন্ন দলের অমুক নেতাটা এরকম না করে এরকম করলে ভালো হতো, বা ওই ডেভেলপমেন্ট ওয়ার্কটা একটু বাকি আছে এরকম করলে ভালো হতো, বা এই দলের বিভিন্ন বিষয়ে আলাপ হয়। মাঠ পর্যায়ের চিত্র বলতে এটাই বুঝায়, মাঠ পর্যায়ের চিত্র বলতে এটাই বুঝায় যে হ্যাঁ, আমরা এই কাজ করছি, আমরা এই সাংগঠনিক কাজ করেছি,
আমরা এই সাংগঠনিক কাজ করতে চাই, আপনাদের পরামর্শ আমাদের দরকার, এটাকে কিভাবে করলে, সাধারণত এইসব বিষয় নিয়ে আলোচনা হয়। তৃণমূল পর্যায়ে তো আপনি যখন করেছেন তখনও পত্রপত্রিকায় এসেছে, এখনো কিছু কিছু আসছে যে স্থানীয় পর্যায়ে দ্বন্দ্ব কোন্দল, এই বিষয়গুলো কিভাবে নিরসন করবেন? এবং আমরা জানি যে আপনি যখন আপনাকে বেশ কিছু সাংগঠনিক জেলা দায়িত্ব দেওয়া হয়েছিল দলের ভেতরকার কোন্দল নিরসন করার জন্য, আপনি কতটা সফল হয়েছেন শেষ কোন্দল না, এটা আসলে একজন পলিটিশিয়ান হিসেবে আমার ভাষাটা একরকম, একজন সাংবাদিক হিসেবে আপনার ভাষাটা একরকম। বিষয়টা হচ্ছে নট অনলি ইন বাংলাদেশ, পৃথিবীর যে কোনো দেশে, যেসব দেশে সংসদীয় গণতন্ত্র আছে, সংসদ আছে, সংসদীয় দলগুলো আছে, সংসদের দলগুলো আছে, বিশেষ করে যারা সংসদে থাকে, অনেক সংখ্যক সিট নিয়ে সংসদে থাকে, সব দলে এরকম একটা কম্পিটিশন থাকে। আপনার প্রফেশনের মধ্যেও কম্পিটিশন আছে। কম্পিটিশন আছে না, যে একটা রিপোর্ট ডেফিনেটলি আপনি কভার করে ফেলতে পারলে আপনার হাইলাইটটা বেড়ে যায়, তাই না? আপনার এটা বেড়ে যায়, অর্থাৎ আপনার এফিসিয়েন্সিটা বেটার প্রমাণিত হয়। কম্পিটিশন থাকে, তো আপনাদের সাংবাদিকদের মধ্যেও কম্পিটিশন থাকে, তা আমাদের নেতৃবৃন্দের মধ্যে কম্পিটিশন থাকে, কে কতটা সংগঠনকে শক্তিশালী করে, সকলকে একসাথে নিয়ে শক্তিশালী করে সামনে এগিয়ে ওই সিটটা জনগণের, মানে ওই এলাকার মানুষের সমর্থন নিয়ে সিটটাকে দলের পক্ষে নিয়ে আসতে পারে। ইট ইজ কম্পিটিশন। কম্পিটিশনকে, প্রতিযোগিতাকে শুধু স্কুলের বাৎসরিক স্পোর্টস এর সময় আপনি প্রতিযোগিতা শব্দ ব্যবহার করবেন, আর রাজনৈতিক দলের ক্ষেত্রে আসলে কোন্দল শব্দটা ব্যবহার করবেন, দিস ইজ নট ফেয়ার। আপনারা ইতিমধ্যেই আপনার জোটের শরিকদের মধ্যে আসন ভাগাভাগি, নতুন সদস্যদেরকে আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন বা তারা আসতে চাইছে, তো আসন ভাগাভাগির ব্যাপারে কোনো পরিকল্পনা কি আপনারা করেছেন কিনা? প্রথমত আপনার ওই ভাগাভাগি শব্দটাই আমার পছন্দ না, এটা বন্টন। অর্থাৎ ভাই তুমি এখান থেকে অমুক, আমার বিএনপি এখান থেকে করবে, আমার শরিক দল জামাত ইসলাম এখান থেকে করবে, আমার শরিক দল ইসলামিক ঐক্যজোট ওখান থেকে করবে, এখন আমার শরিক দল জাতীয় পার্টি যেই পার্টটা আমাদের সাথে আছে তারা এক জায়গা থেকে করবে, এখন যদি এরশাদ সাহেব আমাদের সাথে জয়েন করেন তাহলে নিশ্চয়ই ওনারাও আরেক জায়গা থেকে করবেন। তো এটা হচ্ছে যে হ্যাঁ, আমরা একটা একটা সমানভাবে একটা সুন্দরভাবে জিনিসটাকে প্ল্যান করে আমরা ইলেকশন করব। আপনার কাছে আরেকটা বিষয় আমাদের জানার আছে যে আপনার সফল মানুষ খুঁজছিলেন, সেই সফল মানুষের খোঁজ কি আপনি পাচ্ছেন? কেমন সাড়া পাচ্ছেন? না না না, আসলে সফল মানুষ বলতে আমি ঠিক ওভাবে বোঝাতে চাইনি, হয়তো আমারই ভুলটা হয়েছে, আমি বোঝাতে সক্ষম হইনি। সেটা হচ্ছে আমি বলছি যে যে কোনো বিষয়ে ধরেন একজন উদ্যোক্তা, উদ্যোক্তা মানেই যে আপনার একটা কারখানা করতে হবে, ইন্ডাস্ট্রি করতে হবে, নট দ্যাট। যেমন আমার কাছে খুব ভালো লেগেছে ছেলেটাকে, ছোট একটা এক্সাম্পল দেই, এই ভালুকায়, ময়মনসিংহের ভালুকায় অনেকদিন আগে কোথায় জানি জানলাম কি দেখলাম, সামহাও আমি পেয়েছিলাম ইনফরমেশনটা, একটা ছেলে, সে সৌদি আরবে চাকরি করত, ওর নাম হচ্ছে মোতালেব। তো যখন সে চাকরি শেষ করে চলে আসে, তো আসার সময় সে একটা খেজুর বাগানে চাকরি করত সৌদি আরবে। তো আসার সময় সে ওখান থেকে অনেকগুলো বীজ নিয়ে এসছে, সে প্ল্যান করে এসেছিল যে এসে তার যেটুক জায়গা আছে এখানে, তো সেখানে সে এই খেজুর গাছ করবে। জানার পরে আমি গেলাম দেখতে, গেলাম, তাকে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছুটা সহযোগিতা করলাম, সম্ভব হয়েছে 2-4 বার আমি খোঁজ খবর করেছি, গেলাম। তো যাওয়াটার উদ্দেশ্য হচ্ছে যে তাকে উৎসাহ দেওয়া, সে যে এই যে নিয়ে এসছে চাকরি করতে, ওই চাকরি ছেড়ে দিয়ে এসে দেশে এসে সে খেজুর করবে। তো 2 বছর, প্রায় 2.5 বছর তার সময় লেগেছে ওই গাছগুলোকে বড় করে খেজুর করতে। আমার কাছে খুব ভালো লেগেছে। ওই দিন সে যখন এসছে 3-4 দিন আগে, সে আসলে ছোট একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে খেজুর নিয়ে এসছে, বলে যে থাকবে আপনার জন্য খেজুর নিয়ে এসছে, আমার খেজুর এখন হচ্ছে। তো টু এনকারেজ হিম। তারপরে যেমন পাবনায় আছে পেঁপে বাদশা, এক ভদ্রলোক, অল্প জমি ছিল, পেঁপের বাগান দিয়ে নাও অনেক বড় করেছে, বিভিন্ন রকমের পেঁপেই বলেন, শাকসবজি বলেন, এই ধরনের জিনিস সে করেছে। তো উদ্দেশ্যটা কিছু না, উদ্দেশ্যটা হচ্ছে যেহেতু মানে একজন গিয়ে যদি আপনার একটা ভালো কাজে আমি যদি গিয়ে আপনাকে বলি না আপনি খুব ভালো করেছেন, এই কাজটা সুন্দর করেছেন, আপনি ছবিটা একটা সুন্দর ছবি আঁকেন, আপনি কি খুশি হবেন না? আমি যদি একটা ভালো ছবি আঁকি, আপনি যদি এসে বলেন না তারেক আপনার ছবিটা ভালো হয়েছে, আমি কি খুশি হব না?
কিছু না, মানুষটাকে একটু উৎসাহ দেওয়া, একটু এনকারেজ করা। আর স্বাভাবিকভাবে যখন আমি যাচ্ছি, সে রাজনৈতিক কারণেই হোক, আমার পারিবারিক কারণেই হোক, যেভাবেই হোক, আমি গেলে আপনারাও চলে যান আমার সাথে। তো স্বাভাবিকভাবে এই সুযোগটাও আমি একটু নেই যে ওই মানুষটার ছবিও যখন, ও মানুষটাও যখন দেখে যে পত্রপত্রিকা টিভিতে ওকে দেখাচ্ছে, ও মানুষটা আরো অনেক বেশি এনকারেজড হয়। আমরা শেষ দিকে চলে এসেছি সাক্ষাৎকারে। That's good. আপনার কাছে আমরা জানতে চাইবো যে 14 দল আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ, আপনার দৃষ্টিতে 14 দলের কয়েকটি হ্যাঁ। ভালো দিকের কথা কি আপনি বলতে পারেন কিনা? একটা ভালো দিক হয়, এক নম্বর, যেমন আপনার কিছুদিন আগে দেখলাম, অবশ্য তারপরে আবার তারা হরতাল কল করেছে। কিছুদিন আগে দেখলাম ওনারা একটা ডিফারেন্ট কর্মসূচি নিয়েছিলেন, পদযাত্রা নাকি এরকম একটা নাম পদযাত্রা। দিয়েছিলেন। হ্যাঁ, পদযাত্রা এরকম একটা নাম দিয়েছিলেন। ক্ষণিকের জন্য মনে হয়েছিল যে হরতাল, অবরোধ, অচল এই রাজনীতি থেকে হয়তো শিফট হচ্ছে। যেহেতু আমাদের মেইন অপোজিশন, ওনারা দাবি করেন যে ওনারা অনেক পুরাতন দল, আমরা একটা নতুন দল। স্বাভাবিকভাবে একটা ভালো কর্মসূচি যেটা সকলের জন্য ভালো, ওনারা যদি শুরু করেন আমরাও শুরু করব। তো তারপরে আবার দেখলাম, আচ্ছা যাই হোক, ওটা থেকে যদি বাদ দিই, দিস ওয়াজ এ গুড থিং, এক নম্বর। 2 নম্বর, জাসদের সাথে, যদিও জাসদ নিজেরা বলে যে তাদের কত 30,000 কর্মী না কত এক সময় বলে হত্যা করেছিল, তাদের মেইন শরিক দল একত্রিত হয়েছে। দিস ইজ এ গুড থিং বলা যায়, যদি গুড হিসাবে আমরা চিন্তা করি। দিস ইজ এ গুড থিং। কমিউনিস্ট পার্টি এর ক্ষেত্রেও বলা যায় একসময় তাদের মধ্যে খুব বোধহয় মতবিরোধ ছিল, তাদের এরকম নেতা কর্মীদেরকে তারা করেছিল, জেল জুলুম এই টাইপের আরো অ্যাসাসিনেশন, সেই প্রথম দেশ স্বাধীনের পর যখন মেইন অপোজিশন ক্ষমতায় ছিল, তাদের সাথেও একত্রিত হয়েছে। এই 3টা জিনিস, তো 3টাই তো হলো। হ্যাঁ, এবার আপনার কাছে জানতে চাইবো আপনাদের 4 দলীয় জোটের কয়েকটা ইতিবাচক দিক যদি আপনি আমাদের বলেন। 4 দলীয় জোটের আমাদের ইতিবাচক দিক হচ্ছে, আমরা মানুষকে কমিট করেছিলাম, মানুষকে কমিটমেন্ট ছিল আমাদের মানুষের কাছে, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যে যেটা মেইন সমস্যা ছিল লাস্ট নির্বাচনের আগে, টেরোরিজম, সেটাকে নিয়ন্ত্রণ করা, সেটাকে একটা পর্যায়ে নিয়ন্ত্রণ করার পর্যায়ে নিয়ে আসা, আল্লাহর মতে সেটা বহুলাংশে করতে আমরা সক্ষম হয়েছি। আরেকটি দিক হচ্ছে, আমরা সবাই বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, আমাদের কমিটমেন্ট ছিল, বিশেষ করে আমার দলনেত্রীর কমিটমেন্ট ছিল যে আমরা মেয়েদের শিক্ষা, মেয়েদের জন্য ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করব শিক্ষা ব্যবস্থা, সেটা করতে সক্ষম হয়েছি। প্রায় 2 কোটি ছেলে মেয়েকে দেশে সম্পূর্ণ সরকারি খরচে পড়ালেখা করানো হচ্ছে। আমরা কমিটমেন্ট করেছিলাম আমরা চেষ্টা করব কৃষিতে ভর্তুকি বাড়ানোর জন্য। আমরা 2004 সালে যেই বন্যাটা হয়েছে, সারা বাংলাদেশে আমরা প্রায় 60 লক্ষের কাছাকাছি প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে, বন্যার পরে বিনামূল্যে বীজ এবং সার, যার যেই ফসল করে, যে ভুট্টা করে তার জন্য ভুট্টার বীজ, যে ধান করে তার জন্য ধানের বীজ, যে পাট করে তার জন্য পাটের বীজ, যেই ফসল করে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এই তো আমরা কমিটমেন্ট করেছিলাম মানুষের কাছে যে আমরা চেষ্টা করব যে দেশটাকে অর্থনৈতিকভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আপনি স্ট্যাটিস্টিক্স গুলো ঘাটলে এই মুহূর্তে পরিষ্কার মনে নেই আমার, এই আমাদের সরকার পরিচালনাকালীন সময়, জোটের সরকার পরিচালনাকালীন সময়, এর মধ্যে যতগুলো দেশে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, দেশি এন্টারপ্রেনার এবং বিদেশি এন্টারপ্রেনার মিলিয়ে, ডেফিনেটলি এটা দেশের মানুষের অ্যাসেট। কাজেই টোটাল প্রবৃদ্ধি যদি হিসাব করা হয়, ইট ইজ, আই বিলিভ ইনশাল্লাহ, এবং ডেফিনেটলি বিদেশিরাও বলছে অর্থনৈতিকভাবে দেশকে মজবুত করার
সেটা বহুলাংশে করতে আমরা সক্ষম হয়েছি। প্রচলিত রাজনীতির অনেক ভালো দিক, আপনি 14 দলের কথাও বললেন, আপনার 4 দলীয় জোটের কথাও বললেন, ভালো দিকগুলোর কথা, সাফল্যের কথা। এর খারাপ কোন দিক আপনি দেখেন 14 দল কিংবা আপনার দলের মধ্যে রাজনৈতিক চর্চার ক্ষেত্রে? থাক না, খারাপগুলো রাজনৈতিক চর্চার ক্ষেত্রে খারাপ তো থাকবে। একটা মানুষ বলেন, একটা প্রতিষ্ঠান বলেন, একটা দল বলেন, সবকিছু ভালো মন্দ মিলিয়েই সামনে এগিয়ে যায়। সবকিছু ভালো মন্দ মিলিয়ে এগিয়ে যায়। আপনি আমাকে ভালো বলতে বলেছেন, আমি দুটো বা তিনটে না হয় ভালোই বললাম, খারাপগুলো না হয় নাই বা বললাম। সবসময় এত খারাপটাকে টানাটানি করেন কেন? খারাপ ঠিক আছে থাক, খারাপ বলেই তো সম্পর্কটা ভালো করার স্কোপটা কমে যাচ্ছে। না, ভালো বললাম ঠিক আছে, এতে যদি সম্পর্কটা কিছুটা ভালো হয়, সেটা তো উপকারিতা দেশ বা দেশের সকল মানুষই তো কম বেশি পাবে। আলোচনা করলেই দোষ ত্রুটি ধরতে হবে কেন? ঠিক আছে, দোষ ত্রুটিকে বলে খারাপ জিনিসটাকে বলি না, ভালো জিনিসটাকে বলি না কেন? সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলেছি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব, রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব তারেক রহমানের সাথে। কথা হলো দেশের চলমান রাজনীতি, সামনের নির্বাচন, অর্থনীতি, বাংলাদেশের সমস্যা, সম্ভাবনা, আন্তর্জাতিক প্রসঙ্গ সহ নানা বিষয় নিয়ে আমরা জেনেছি জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তাঁর চিন্তা ভাবনা, তাঁর দৃষ্টিভঙ্গি। আমাদের সাথে এই আলোচনায় দীর্ঘ সময় দিয়েছেন জনাব তারেক রহমান। ধন্যবাদ জনাব তারেক রহমান, ধন্যবাদ আপনাকে আপনাকে। স্টুডিওতে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।